হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে আজকে নতুন একটি লাইভে চলে আসছি। নতুন একটি লাইভের সেশন স্টার্ট করতে যাচ্ছি আজকে আমরা। আমাদের আজকের লাইভের যে বিষয়টি বা আমরা আজকে যে বিষয়টি নিয়ে লাইভে চলে আসছি বা লাইভে আড্ডা দিতে আসছি, সেই বিষয়টি হলো আমরা আজকে আমাদের ইউথ প্ল্যানার নেটওয়ার্কে যে সকল ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে, সে সকল ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের স্টোরি বা ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সাথে আমরা একটা আড্ডা দিব। সেই জন্য আমাদের যে অনুষ্ঠানটির নাম বা আড্ডার যে নামটা দেওয়া হয়েছে সেটা হলো ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্টোরি। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্টোরিতে। আজকে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্টোরিতে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত আছেন আমাদের 4 জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। চলুন সবার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে ফার্স্টে যিনি আছেন তিনি হলেন সানি ইসলাম শান্ত, মাইলস্টোন কলেজ থেকে। ভাই, আপনাকে স্বাগত ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্টোরিতে। সানি ভাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? সানি ইসলাম শান্ত। জি ভাই, জি জি ভাই। আচ্ছা, তারপরে আছে নিয়ামুল ইসলাম নাসিফ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আছেন আহনাফ সাকিব, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া, হাই এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। তারপর সর্বশেষ ইমতিয়াজ আমিন ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্টোরিজে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলা হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন তারা সকলকে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন, বা ইউথ প্ল্যানার নেটওয়ার্কের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সরাসরি চলে যাচ্ছে আমাদের ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে। ভাই, আমরা আসলে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে পার করছি, সবাই একটা সিরিয়াস কন্ডিশনে আছি। তো এই পরিস্থিতিতে সবকিছু মিলে আসলে শারীরিক এবং মানসিকভাবে কেমন আছে? ইমতিয়াজ আমিন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আরেকবার বলতে নেটওয়ার্কের কারণে শুনতে একটু অসুবিধা হচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। ক্লাস করি আসলে প্রশ্নটি ছিল, আপনি আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কেমন আছেন? সর্বোপরি কি অবস্থা, আপনি কেমন আছেন? প্যান্ডেমিকের কারণে তো সবকিছু বন্ধ আছে। যেহেতু আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মূল কাজ থাকে প্রতিষ্ঠানে পড়ালেখা করা। তো আমাদের ভার্সিটির পড়ালেখা সব অফ থাকলেও রিসেন্টলি অনলাইন দ্বারা আমাদের আবার শিক্ষা চলমান করা হয়েছে। এছাড়া দৈনন্দিন জীবন অর্থন হয়ে ভালো আছে। জি, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নাসিফ ভাইয়ের কাছে। নিয়ামুল ফেরদৌস নাসিফ, আপনি আসলে প্যান্ডেমিক সিচুয়েশনটাতে কেমন আছেন বা কিরকম উপলব্ধি করছেন? প্রথমে বলতে চাই যে আলহামদুলিল্লাহ বেঁচে তো আছি, এটা একটা ভালো সংবাদ। দ্বিতীয়ত হচ্ছে কি, কয়েক মাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে বসা, টপিক বা একটু ক্লাস করা, বিরক্ত করা, এইসব যে ব্যাপারগুলো এগুলো আর হচ্ছে না। যেটা হলো যে এই 4 দেয়ালের মাধ্যমে বন্ধু জীবন স্বাভাবিক। আমাদের মানসিক অবস্থাটা তো খুব একটা ভালো যাবে না, সেটা আগে বোঝা উচিত ছিল। এর পরবর্তীতে শারীরিক যে ব্যাপারটা, পাশাপাশি কিছুটা সামান্য হলেও আরেকটা ব্যাপার হচ্ছে সব ঠিক চলছে, কিন্তু তার পাশাপাশি আমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস করা হচ্ছে। তো এটা সমস্যা মুখোমুখি হলেও জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আবার যে সানিয়া ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাবো। সানি ভাই, আপনি আসলে প্যান্ডেমিক সিচুয়েশনটাতে কেমন আছেন এবং আসলে কি করে সময়গুলো পার করছেন? হয় না বন্ধুদের সাথে দেখা, তবে আমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয়। ওখানে ক্যাম্পাসের মতো কতটা ভালো না লাগলেও বন্ধুদের
আপনাদের সাথে কথা হয়, ভালোই বাইরে খুব একটা বের হওয়া হয় না। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার আহনাফ সাকিব ভাইয়ের কাছে জানতে চাবো ভাই, আপনি আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা তথা করোনাকালীন সিচুয়েশনটাতে কিভাবে আছেন বা কিভাবে সময় পার করছেন, সর্বোপরি শারীরিক ভাবে আসলে কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে অ্যাকচুয়ালি এই এই প্যান্ডেমিক সিচুয়েশনটা তো আমাদের মানে মানে আমরা তো কেউই চাইনি, বাট আনফরচুনেটলি তো আমাদের এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটাতে আমাদেরকে মেন্টালি স্ট্রং থাকতে হবে, বিকজ মেন্টাল স্ট্রেংথটাই মেন। সো দ্যাটস ওয়াই এখন নিজেকে যতটা মেন্টালি রিলিফ ফ্রি রাখা যায় সেটাই করতেছি। অ্যাকচুয়ালি এই টাইমে তো আমরা সবাই আমাদের রুটিন লাইফ নিয়ে বিজি থাকতাম, বাট এখন সেটা যেতে পারছি না। তো বাসায় নিজেকে যতটুকু নিজের মতো বিজি রাখা যায়, তারপরে যে আমরা যেসব ক্রিয়েটিভ ওয়ার্ক করতাম সেই ক্রিয়েটিভ ওয়ার্ক গুলা করা যায় সেগুলা করা ট্রাই করতেছি। আর তাছাড়া কলেজে তো অনলাইন ক্লাস হচ্ছে, তো সেগুলো করা ট্রাই করতেছি। সো টাইম পাস হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। বাট সামটাইমস আমাদের একটু মেন্টাল এক্সস্টেড লাগে। সো দ্যাটস ওয়াই দিন শেষে একটু প্রবলেম হয়ে যায়, বাট আমাদের আসলে এভাবেই চলতে হবে কিছুদিন। তবে আই থিঙ্ক সো সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থা থাকবে, তারপর কেটে যাবে। সো দ্যাটস ওয়াই কিছুদিন আমাদেরকে এই সিচুয়েশনকে টলারেট করতে হবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে মেন্টাল হেলথ কিংবা আসলে মানসিক শক্তির কথা বলছিলেন, তাছাড়া আমাদের যে সকল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভিটির কথা বলছেন। আচ্ছা, আসলে আপনি ব্যক্তিগতভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে কি করছেন, বা সফট স্কিল অথবা স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করছেন বাসায় বসে? স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি এখন ইংলিশ কোর্স করতেছি। তারপরে আমি এখন বেশি বেশি করে আমি ইংলিশ মুভিগুলো দেখছি, যাতে আমার স্পিকিংটা আমার বেটার হয়। তারপরে আমার হিয়ারিংটাও যাতে বেটার হয়, আমি যাতে ফ্রিলি ইংলিশ বুঝতে পারি এবং বলতে পারি, আমি সেই জিনিসটা আমি দেখছি। তারপরে আমি এখন আইসিটি কোর্স করতেছি বিভিন্ন অনলাইনে, যাতে আমার ভবিষ্যতে আমার কাজের জন্য আমার ইজি হয়। তারপরে আমি এখন বই পড়ছি, বিভিন্ন বই, যাতে আমার মানে মেন্টাল রিলিফটা যেন হয়। আর তাছাড়া যাতে আমি আরো নতুন নতুন বিষয় শিখতেও পারি। এবং মানে মেনলি অ্যাকচুয়ালি প্যান্ডেমিক সিচুয়েশনটার যখন চলে যাবে তখন যাতে নিউ ওয়ার্ল্ডের সাথে যাতে নিজেকে কানেক্ট করতে পারি, দ্যাটস ওয়াই আমি নিজের স্কিল ডেভেলপ করা ট্রাই করতেছি। অসংখ্য ধন্যবাদ ভাই, খুবই অসাধারণ। এই মুহূর্তে নাসিফ ভাইয়ের কাছে জানতে চাবো, নিয়ামুল ইসলাম নাফিস ভাইয়ের কাছে জানতে চাবো যে বিষয়টা নাসিফ ভাইয়ের কাছে জানতে চাবো। ভাই আসলে আহনাফ সাকিব ভাই বলছিলেন যে তিনি আসলে বিভিন্ন ধরনের কিছু করছেন, সফট স্কিল বা বিভিন্ন ধরনের মুভি দেখছেন, বই পড়ছেন। আসলে আপনি এই সিচুয়েশনটাকে বা এই সময়গুলোকে কিভাবে কাজে লাগাচ্ছেন? আচ্ছা, আমি এই সময়গুলোকে কাজে লাগাচ্ছি বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মাধ্যমে। যেমন কি আমি বর্তমানে একটা ইউথ সামিটে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, সেখানে আমি একটা টিম লিড দিচ্ছি। আমি আর একটা আপকামিং অ্যাপ কোম্পানিতে একদম স্টার্ট আপ, তবে সেখানে আমি একজন মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। কোথাও আমি আরেকটা অ্যাপ কোম্পানিতে আমি মেন্টর হিসেবে কাজ করছি। এরকম বিভিন্ন জায়গায় আমি ছোট ছোট করে হলেও কিছু কিছু কাজ করছি। কোনো জায়গায় হয়তো পাবলিকেশন আছি, কোনো জায়গায় হয়তো মার্কেটিং এ আছি। তো আমি প্রথমে দেখতে যাচ্ছি যে আমি কোন জিনিসটা সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করার ক্ষেত্রে। পরবর্তীতে এর মাঝে আমি গিয়ে আমার এই যে কমিউনিকেশন স্কিলস, আমার পাবলিক স্পিকিং, এর পরবর্তীতে আমার প্রেজেন্টেশন স্কিলস, সফট স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস সবগুলোই ধীরে ধীরে বিল্ড আপ করছি এবং উন্নতির দিকে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। একটু ব্যস্ততায় কাটে, তবে সেটাও ভালো। ব্যস্ততায় কাটায় বলেই আমি এই যে আশেপাশে একাকিত্বে যেই হতাশা চলে আসে, ওটা আমায় ঘিরে ধরে না। তো আপাতত জি ভাই, অসাধারণ আপনার পরিকল্পনা। আসলে আশা করি আপনারা আরো আগে এগিয়ে যাবেন। আপনাদের সাথে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে ইউথ প্ল্যানার নেটওয়ার্ককে সারা জীবন সাহায্য করে যেতে পারবেন, বা ইউথ প্ল্যানার নেটওয়ার্ক অনেক খানিকটা এগিয়ে নিয়ে যাবেন।
এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাইবো, ইমতিয়াজ আমিন ভাই আমাদের নাসিফ ভাই বলছিলেন যে নিজের স্বাচ্ছন্দ্যতার কথা বা নিজে যে বিষয়টিকে প্রায়োরিটি দেন সেই বিষয়ে কাজ করার কথা। আসলে আপনি ব্যক্তিগতভাবে কি করেন, বা ব্যক্তিগতভাবে মূলত আপনি আসলে কি নিজের স্বাচ্ছন্দ্যকে প্রায়োরিটি দেন, নাকি পরিবার কিংবা সমাজের স্বাচ্ছন্দ্য বা সমাজ কি বলবে সেটা কি বেশি প্রায়োরিটি দেন? ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। ভাইয়া, স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা যদি আসে, অবশ্যই দেখতে হবে যে নিজের স্বাচ্ছন্দ্যের সাথে পরিবার ও সমাজের স্বাচ্ছন্দ্যটা মিলছে কিনা। কারণ দেখা যাবে যে আমরা যদি নিজের স্বাচ্ছন্দ্যকে মূল্য না দিই, তখন কি হবে যে নিজে যে কাজটা আমরা করব বা করতে যাব, সেটার ক্ষেত্রে আমরা অতটা ভালো বোধ করবো না, বা কাজটা অত ভালোভাবে সম্পূর্ণ করা যাবে না। আর এখন যদি কথা আসে যে সমাজ বা পরিবারকে আমরা যদি প্রায়োরিটি নাই দেই, তাহলে আমরা সমাজের মধ্যেই আমাদের অবস্থান, পরিবারকে নিয়েই আমাদের অবস্থান বা আমাদের কি বলাতে সম্পর্কটা। তো তাদেরকেও অবশ্যই অবহেলা করে নয়, বরং পরিবার ও সমাজকে সাথে রেখে নিজের স্বাচ্ছন্দ্য বোধটা, অর্থাৎ দুইটার একটা সমন্বয় ঘটিয়ে যে কাজটা আমার জন্য সুইটেবল, আই উড প্রিফার দ্যাট ওয়ান। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। সানি ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সানি ইসলাম শান্ত জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, জি, বাকি ভাইয়েরা আমাদের অন্যান্য ক্যাম্পাস ডিরেক্টররা বলছেন তারা বিভিন্ন ধরনের সফট স্কিল করছেন, সমাজ তথা পরিবার, সমাজ এবং নিজের স্বাচ্ছন্দ্যটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করছেন। আসলে আপনার মতামতটা কি, বা আপনি মূলত এই সিচুয়েশনটাতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে আসলে কি করে সময়গুলো পার করছেন, বা কিভাবে সময়টাকে প্রপার ইউটিলাইজ করছেন? আমি চাচ্ছি আমার স্কিল গুলো ডেভেলপ করতে, সেই জন্য আমি কয়েকটি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছি। যেমন অনলাইন ফ্রিল্যান্সিং এর একটি কোর্স করতেছি, তার সাথে সাথে ইংলিশ স্পিকিং একটি কোর্স করতেছি, এবং প্রত্যুষ নামে একটি চ্যারিটি ফাংশনে আমি ক্যাম্পাস এমপ্লয়ার্সের হিসেবে কাজ করতেছি। এবং সময়গুলো বই পড়ে, তার সাথে সাথে কোনো সায়েন্স ফিকশন এসব করেই কেটে যাচ্ছে সময়। যাক, অসাধারণ। আমরা আমাদের সকল ডিরেক্টররা, ক্যাম্পাস ডিরেক্টররা আসলে কোনো না কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কোনো না কোনো স্কিল ডেভেলপমেন্ট কাজে আসলে প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ব্যয় করছে বা প্রপার ইউটিলাইজ করছে। এই মুহূর্তে সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো, আবার আহনাফ সাকিব ভাইয়ের কাছে। আমরা প্রায় 4 থেকে 5 মাস বা 3 থেকে 4 মাস একটা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে আছি। আসলে এই পরিস্থিতিটাকে আপনি আসলে ব্যক্তিগতভাবে কি রিয়েলাইজেশন করলেন, বা আপনার এই সিচুয়েশনটার মেসেজটা কি ছিল, বা আপনি কি উপলব্ধি করতে পেরেছেন যে এই সিচুয়েশনটা? অ্যাকচুয়ালি ভাই আমাদের কাছে তো এই সিচুয়েশন অপ্রত্যাশিত ছিল, তাই আমরা ফার্স্টে আসলে ভাবিনি যে এটা যে একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট করবে। আমরা তো ফার্স্টে মনে করছিলাম যে চায়নাতে যখন প্যান্ডেমিকটা স্টার্ট হলো, তো নিয়ারলি ডিসেম্বরের দিকে, তখন তো সবাই মনে করলো যে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত এই প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবে, বাট এটাতে একটা লেন্দি ইম্প্যাক্ট হবে এটাতে আমরা কেউ আসলে ভাবিনি। তো তখনও আমাদের জন্য ভাবা এটা টাফ ছিল, বাট এখন আমরা বুঝতে পারছি যে এটা একটা লং টার্ম একটা এফেক্ট আমাদের পড়বে। যেমন আমাদের দেশে এখন অনেক মানুষের জব নাই, তারা জবলেস হয়ে পড়ছে, তারপরে অনেক মানুষের স্যালারি হাফ হয়ে গেছে। সো এই প্যান্ডেমিকটার শেষ হওয়ার পরে আমাদের একটা লং টার্ম এফেক্ট থাকবে। সো সেই জন্য আমাদেরকে এখনই আসলে কিছু প্রস্তুতি নিতে হবে, যেমন আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে হবে যাতে আমরা নিউ ওয়ার্ল্ডের সাথে যাতে আমরা মানিয়ে নিতে পারি। আর তারপরে এই প্যান্ডেমিকটা চলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদেরকে আরো বেশি মানে কর্মঠ হতে হবে, যাতে আমাদের যে ইকোনমিক্যাল লস গুলো হয়ে গেছে সেই লস গুলো যাতে আমরা রিকভার করতে পারি। সো এইভাবে আমাদেরকে আসলে নিউ ওয়ার্ল্ড এর জন্য ভাবা উচিত যে করোনা পরবর্তী ওয়ার্ল্ডটা কেমন হবে। সো দ্যাটস আমরা যাতে মানায় নিতে পারি। সো এই কারণে উই শুড টেক সাম ইনিশিয়েটিভস। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। নাসিব ভাইয়ের কাছে এই মুহূর্তে আবার সেম কোশ্চেনটা করতে চাচ্ছি। আসলে নাসিম ভাই, এই করোনা করোনা চলাকালীন সময়টাতে আসলে আপনার ব্যক্তিগত রিয়েলাইজেশনটা কি হয়েছে, বা আপনি নিজে কি মেসেজটা নিজের মধ্যে নিয়েছেন? আচ্ছা, যদি ব্যক্তিগত উপলব্ধির কথা বলতে হয় তবে আমি বলবো যে আমাদের করোনার আগে জীবন ব্যবস্থাটা খুবই বিলাসিতায় কেটেছিল। তো করোনার মাঝে মানে যদি দেখতে যাই তবে বলতে হয় যে হ্যাঁ, আমাদের জীবন ব্যবস্থাটা একটু পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে করোনার মাঝখানে আমরা অনেকেই চাকরি, মানে আমাদের যারা দেশের লোক রয়েছেন অনেকেই চাকরি হারাচ্ছেন। পরবর্তীতে যখন চাকরির বাজার খুলবে তখন প্রচন্ড দৌড়াতে হবে, এটা ঠিক। তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি আমরা এখন থেকে এই বিলাসিতাগুলো একটু একটু করে ছাড়তে শুরু করি, তবে হয়তো বা পরবর্তী জীবন একটু সুবিধা হবে বেঁচে থাকতে।
আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, আমাদের যেসব সফট স্কিলস রয়েছে, শুধু যে সফট স্কিল তা না, হার্ড স্কিল সহ এই দুই রকম স্কিলস আমাদেরকে ডেভেলপ করতে হবে আমাদের মাঝখানে। কারণ পরবর্তী জীবনে এত মানুষ চাকরির জন্য দৌড়াবেন, প্রচন্ড প্রতিযোগিতা হবে। তখন যদি টিকে থাকতে হয়, পড়াশোনার পাশাপাশি কিছু একটা তো লাগবে, যেটা কর্মক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। তো আমার এটাই ধারণা যে আপাতত যেহেতু সবাই বাসায় বসেই আছে, মাঝে মধ্যে হয়তো কোনো একটা জরুরি কাজে বের হচ্ছি, ওটা বাদ, কিন্তু বাকিটা সময় তো বাসায় আছি, একটা ফোন আছে, অনেকের আবার ল্যাপটপ কম্পিউটার আছে। তো এটা কিন্তু যথেষ্ট বিভিন্ন স্কিলস ডেভেলপমেন্টের জন্য। যেমন কি আমি আমার ফোন, আমার কিন্তু ল্যাপটপ বা পিসি নেই, আমি আমার ফোন থেকে মাইক্রোসফট ওয়ার্ড এর প্র্যাকটিস করি, মাইক্রোসফট এক্সেল এর প্র্যাকটিস করি। যদিও ল্যাপটপ বা কম্পিউটারে ওই অ্যাপ্লিকেশন গুলো আলাদাভাবে কন্ডাক্ট হয়, তবুও ফোন থেকে যে করছি এটাও তো একটা আলাদা স্কিলস, যে আমি যে অন্যরকম কোনো একটা সময় skill, যে কোনো অবশ্যই জায়গায় বসে, এক্স্যাক্টলি যে করতে কোনো পারবে। জায়গায় যে কোনো সময় বসে করতে পারি একটা কাজ। তো এটাই, কাজ করার মধ্যে থাকতে হবে, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যতটা কাজ করবেন ততটা সুখে থাকবেন। জি এতটুকু বলার। জি ভাই, নাসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো, ইমতিয়াজ আমিন ভাই, আপনার কি মতামত এই বিষয়টাতে? আসলে এই রিয়েলাইজেশনটা কি হয়েছে আপনার মধ্যে? আচ্ছা ভাইয়া, নাসিব ভাইয়া যেটা অ্যাড করলেন খুবই ভালো কথা বলেছেন যে চাকরি অনেকেই হারিয়েছেন। তো দেখা যাবে যখন প্যান্ডেমিক শেষ হবে তখন একটা কি বলা যায় যে খুবই বেখাপ্পা পরিবেশ হয়ে যাবে, সবাই চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকবে। আহ, দেখা যাবে সবাই নিজের জীবিকা নির্বাহটাই তখন মূল হিসেবে দাঁড়াবে। কিন্তু সেই জায়গায় যোগ্য হিসেবে নিজেকে গড়তে অবশ্যই প্রয়োজন হবে নিজেকে এখন এই প্যান্ডেমিক টাইমটাতে ইউটিলাইজ করা। অর্থাৎ যেমন অনেকে সফট স্কিল শিখছে, ঠিক আছে, নাসিব ভাই add করলেন যে হার্ড স্কিলও শিখতে হবে, কারণ এক কথাটা সত্য যে সফট স্কিল যে প্রয়োজনগুলো পড়বে হার্ড স্কিলের তো একই প্রয়োজনগুলো আছে। অর্থাৎ আমাদের যে Exactly. কম্পিউটার আমরা যখন ইউজ করি তখন আমাদের সফটওয়্যারস এর যেমন প্রয়োজন হয়, একই সাথে কম্পিউটারটা যদি নষ্ট হয় আমাদের কম্পিউটার ঠিকও করতে হবে, যে সিপিইউ কোনো পার্টস নষ্ট হয়ে গেল। তো এই ব্যাপারগুলো আসলে দুইটার উপরে ফোকাস দেওয়া উচিত। এবং বাসায় থেকে এই যে নাসিব ভাই যেমন বললেন যে উনি মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন, একইভাবে অন্যান্য যেই স্কিল গুলো আছে আমাদের এই নেটের মাধ্যমেই শেখা উচিত। এখন হতে পারে কারো বাসায় নেটের সেই সুবিধা বা সামর্থ্যটা নেই, তারও মনে করি যে বাসার কোনো না কোনো কাজ, অর্থাৎ যেগুলো কিনা পরে ব্যবসা হিসেবে বা কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগানো যায় সেগুলো শিখে রাখা উচিত। কারণ সময়টা এখন সার্ভাইভ করার, আর সার্ভাইভটা যেভাবেই হোক করতে হবে। সুতরাং নিজেকে যোগ্য করার জন্য সময়টা ইউটিলাইজ করা ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ ভাই। এক্স্যাক্টলি ভাই, অসাধারণ অসাধারণ বক্তব্য দিয়েছেন ভাইয়া। আচ্ছা, এই মুহূর্তে আমি আসলে সানি ভাইয়ের কাছে জানতে চাইবো, সানি ভাই আপনি আসলে বলছিলেন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সানি ইসলাম শান্ত ভাইয়া, আপনি আসলে জি ভাই। বলছিলেন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা স্কিল ডেভেলপমেন্টের কথাটা বলছেন। আসলে আপনি ব্যক্তিগতভাবে কখন রিয়েলাইজ করেছেন বা আপনার মধ্যে কখন এই বিষয়টা আসছে যে আমার আসলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে, বা আপনি এই বিষয়টা কেন উপলব্ধি করেছেন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা দরকার? সাকিব ভাই যেমনটা বললো, পরিস্থিতি আমাদেরকে ভাবতে শিখিয়েছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ পৃথিবী নিয়ে। ভবিষ্যৎ পৃথিবীটা আমাদের কল্পনারও বাইরে। এমন হয়তো বা হতে পারে যে আমরা সেই করোনা পরিস্থিতি বুঝতে পেরেছি যে বাসায় থেকে কাজ করার কি গুরুত্ব। তো সেই হিসেবে আমাদের এমন ভাবে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত যেন আমরা মোস্ট অলমোস্ট অল ওয়ার্ক গুলো বাসায় থেকে করতে পারি। তো সেই হিসাবে ভবিষ্যৎ পৃথিবীটা পুরো অন্যরকম। সেই জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যাতে যাতে আমরা ভবিষ্যৎ পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারি। ভবিষ্যৎ পৃথিবীতে এমন একটা পরিস্থিতি হবে করোনা পরিস্থিতির পরে, সেখানে কাজ নিয়ে চাকরি নিয়ে মানুষের প্রচুর ভোগান্তির সৃষ্টি হতে পারে। সেজন্য নিজেকে সার্ভাইভ করার জন্য এমন কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যাতে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখা যায়। এভাবেই যেন আমরা। আহ, ধন্যবাদ। জি ভাই, সানি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আবার নাসিব ভাইয়ের কাছে ফেরত যেতে চাচ্ছি। আচ্ছা, নাসিব ভাইয়ের কাছে যে জি। প্রশ্নটি করবো, আপনি আসলে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে একজন ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সিলেক্টেড ক্যাম্পাস ডিরেক্টর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আপনার কাছে আমার এখন যে প্রশ্নটা সেটা হলো, আপনি অবশ্যই পূর্ববর্তীতে বা পূর্বে অনেক কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন, বা অনেক সফট স্কিলের সাথে যুক্ত ছিলেন, অনেক হার্ড স্কিলের সাথে যুক্ত ছিলেন। আসলে আপনি আসলে
কেন মনে করলেন যে ইউথ প্ল্যানার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়া উচিত, বা ইউথ প্ল্যানার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হলে আপনার এবং ইউথ প্ল্যানার নেটওয়ার্কের খুব ভালো একটা কম্বিনেশন সৃষ্টি হবে? আসলে ইউথ প্ল্যানার নেটওয়ার্ককে সিলেক্ট করার আসলে মেইন উদ্দেশ্যটা কি বা মেইন রিজনটা কি? আচ্ছা, তো স্বভাবতই আমি ফেসবুক থেকে আপনাদের ব্যাপারে জানতে পেরেছিলাম। তো এরকমই একটা দিনে আমি ফেসবুকে স্ক্রল করতে 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 হঠাৎ করে ইউথপ্রেনার নেটওয়ার্কের একটা পেজ যেটা সেটা আমার চোখে পড়লো। তো ভালো, আমি ভিতরে গিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখলাম, কারণ আমার কাছে ইউথপ্রেনিয়র এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে ইউথ এক্স্যাক্টলি, এবং অসংখ্য ধন্যবাদ। এন্টারপ্রেনিয়র এটাকে যখন মিক্স করলো, হ্যাঁ আমার এটা অনেকদিন মাথায় ঘুরছিল যে এই ওয়ার্ডটার মানে কি আলাদাভাবে কিছু আছে কিনা। তো পরবর্তীতে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু গিয়ে দেখে আসি যে এখানে কি হয়। তো উপর থেকে নিচ পর্যন্ত যখন দেখতে শুরু করলাম, আমি তখন বুঝলাম যে আচ্ছা, তো তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। এক্স্যাক্টলি। তখন আমার মাথায় চললো যে আচ্ছা ঠিক আছে, জীবনে যদি এমনিও মরতে হবে, তার আগে যদি ভালো কাজ করে যাওয়া যায়, যদি এই সংস্থার সাথে থাকা যায়, তো ভাবলাম যে ঠিক আছে, এখানে আমার অ্যাপ্লাই করতে হবে। তখনই আমি খুঁজলাম যে কোথায় অ্যাপ্লাই করা যায়। আমি সম্ভবত প্রথমে আমি সম্ভবত অ্যাপ্লাই করার ইয়াটাই পেয়েছিলাম, তো আমি ওখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে অপেক্ষায় ছিলাম যে আচ্ছা ঠিক আছে, আসবে আসবে আসবে। পরবর্তীতে আসলো, শেষমেশ আসলো, এবং তাড়াতাড়ি যত যা কার্যক্রম ছিল সবকিছু ফুলফিল করে আমি তারপরে একদম একদম একজন পার্মানেন্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করলাম। যাক, এবং আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আসলে ইউথ প্ল্যানের সাথে যুক্ত হয়েছেন। আমরা আসলে আন্তরিকভাবে দোয়া করছি বা আন্তরিকভাবে চাচ্ছি আপনি যেন ইউথ প্ল্যান নেটওয়ার্কের সাথে খুব ভালো একটি সম্পর্ক কন্টিনিউ করতে পারেন। জি ভাই, কিছু বলছিলেন? থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই, আহ, কিছু অ্যাড করতে চাচ্ছিলেন কি ভাই? আচ্ছা, না ওটা অ্যাড করতে চাচ্ছিলাম, সরি। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনি তো জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, বা জগন্নাথ ইউনিভার্সিটিতে অসংখ্য ইউথ অর্গানাইজেশন আছে, বা বিভিন্ন ডিবেট অর্গানাইজেশন আছে, বিভিন্ন ধরনের সায়েন্স অর্গানাইজেশন আছে। আসলে আপনি কেন ইউথ প্ল্যানার নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন, বা আপনার আসলে কি দেখে ইউথ প্ল্যানার নেটওয়ার্কের কোন দিকটি খুব বেশি ভালো লেগেছিল যে জন্য আপনি ইউথ প্ল্যানার নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চেয়েছেন বা যুক্ত হয়েছেন? আচ্ছা ভাই, আমাদের ইউনিভার্সিটিতে ভালো কিছু ক্লাব আছে। যদি আমি নাম মেনশন করি, জগন্নাথ ইউনিভার্সিটি কেরিয়ার ক্লাব বা জগন্নাথ ইউনিভার্সিটি আইটি সোসাইটি। সো তাদের কাজগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি কোনো একটা কেন্দ্রিক, যেমন আমরা যদি বলি যে কেরিয়ার ক্লাব কেরিয়ারের যত রিলেটেড কার্যক্রম, আইটি ক্লাব আইটি রিলেটেড যত কার্যক্রম করছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক একটা ডাইভার্সিফাইড অর্গানাইজেশন, যে কার্যক্রমগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। বিশেষ করে সোশ্যাল ওয়ার্কের কথা যদি বলি, যেমন এখন ইউথপ্রেনার নেটওয়ার্কের আমাদের একটা প্রজেক্ট আবৃত কাজ চলছে, অর্থাৎ সুবিধা বঞ্চিতদের আমরা কাপড় দেওয়ার চেষ্টা করছি, বা কয়দিন পর পরই দেখা যাচ্ছে যে বিনামূল্যে খাবার প্রদানের কাজ চলছে ইউথপ্রেনার নেটওয়ার্ক থেকে। তো এই ব্যাপারটা আমাকে খুব ভালো লাগায় যে একটা প্রতিষ্ঠান আছে আমাদের দেশের মধ্যে যেটা কিনা ইমার্জিং একটা অর্গানাইজেশন, এবং প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং দে আর ট্রাইং যে দেশের জন্য ভালো কিছু করতে হবে, হোক সেটা স্বল্প আকারে, কিন্তু শুরু তো করা হয়েছে। আর নামটা খুবই ভালো লেগেছে, অর্থাৎ ইয়ুথদের নিয়ে কাজ করছে, আবার এন্টারপ্রেনিয়ররাও সাথে আছে, অর্থাৎ ইয়ুথপ্রেনিয়র। সো নেটওয়ার্ক তাদের, তো বোঝাই যাচ্ছে খুবই একটা ভালো পরিবেশ বা ভালো একটা পরিবার এটা। তো ভালো লাগা কাজ করেছে। আর একই সাথে ইয়ুথপ্রেনিয়র নেটওয়ার্কে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য একজন ক্যাম্পাস ডাইরেক্টর হিসেবে কাজ করার। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আশা করবো আপনার সাথে আমাদের পথ চলাটা খুব সুন্দর হবে। আহ, এই মুহূর্তে আহনাফ সাকিব ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাইবো ভাইয়া, আপনার অবশ্যই অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন, বা অনেক সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। আসলে আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, আপনি মানে ইউথ প্ল্যানার নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার আগে কি কি সোশ্যাল ওয়ার্ক করেছেন বা কি কি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা যেগুলো আপনি আসলে মেনশন করতে চান, সেগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সোশ্যাল ওয়ার্কিং এর প্রতি একটা ইচ্ছা ছিল, সো দ্যাটস ওয়াই আমি আগে ক্লাস 4 আমি স্কাউটিং এ জয়েন করি। আমি ক্লাস 4 থেকে 8 পর্যন্ত স্কাউটিং করেছি। তো তো তারপরে অ্যাকচুয়ালি পড়ালেখার জন্য একটু বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সো স্কাউটিংটা মেবি আর করতে পারি নাই। বাট তাও অলওয়েজ ট্রাই করে যেতাম যে যেখানে যেখানে যেই
কাজগুলো করা যায়, নিজের কন্ট্রিবিউট করা যায়, আমি ট্রাই করেছি। যেমন কোনো জায়গায় যদি যেমন এখন একটা প্যান্ডেমিক চলতেছে, এখন ট্রাই করতেছি যে আহ, যেভাবে হেল্প করা যায়। বা কিছুদিন আগে ফ্রেন্ডরা মিলে এই মানে দরিদ্র মানুষদের আহ হ্যাঁ, লাঞ্চ করানোর জন্য একটা ব্যবস্থা করলাম। সেখানে আমরা প্রায় কিছুদিন আগে 20,000 টাকার মতো ফান্ডিং এর ব্যবস্থা করি। তো তারপর আমরা তাদেরকে আমরা তাদেরকে আমরা দুই বেলা করে তাদের খাবারের ব্যবস্থা করি। তো এখন আমরা এই যে বন্যা চলছে, এখন আমরা আহ বন্যার্ত মানুষদের জন্য কাপড় জোগাড়ের ব্যবস্থা করছি। তো এভাবে আমি আমার মানে সোশ্যাল ওয়ার্ক গুলো করছি এবং ভবিষ্যতে আরো করব। আর তাছাড়া ইউথ প্ল্যানারে দেখলাম যে মানে আপনারা অনেক ভালো কাজ করছেন। তো তাই তাই আমার ইচ্ছা হলো যে আপনাদের সাথে যদি যুক্ত হয়ে আমিও যদি কিছু সোশ্যাল ওয়ার্ক করতে পারি এবং যদি নিজেকে সম্পৃক্ত করে যদি আরো কিছু আপনাদের কাছে শিখতে পারি, তাই এখানে জয়েন করা। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আশাবাদী আপনার সহ সকল ক্যাম্পাস ডিরেক্টরদের সাথে আমাদের আগামী পথ চলাটা খুব সুন্দর হবে। এই মুহূর্তে অসংখ্য দর্শক মন্ডলী অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে। এর মধ্যে আমি যদি কিছু কমেন্ট করতে চাই, সেই মধ্যে নুসরাত জাহান যুক্ত হয়েছেন। তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আপি। তারপরে হুমায়রা ঐশী যুক্ত হয়েছেন, এমডি সিফাত যুক্ত হয়েছেন, সাকিব গাজী যুক্ত হয়েছেন, এমডি রাশেদ যুক্ত হয়েছেন। কেন বলেছেন তিনি ইমতিয়াজ ভাইয়ের সাথে ইমতিয়াজ আমিন ভাইকে ক্যারি অন বলেছেন। তারপরে মাসুম্পা ফারিহা যুক্ত হয়েছেন, নাইট ওয়ার্স টু নাসিফ ভাইয়া। তানভীর ফারাবি তাইসির যুক্ত হয়েছেন, গো অন। তারপরে হলেন জাহিদ হাসান সুবন যুক্ত হয়েছেন, মোহাম্মদ রাসেল বিন রহমান যুক্ত হয়েছেন এবং মাহতাসিম সিয়াম ভাই যুক্ত হয়েছেন। স্টে কিপ গোয়িং। থ্যাংক ইউ। যে সকল দর্শক মন্ডলী আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো যারা দর্শক মন্ডলী যুক্ত হচ্ছেন, যারা এখনো কমেন্ট করেন না, তারা আমাদের সাথে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। মাহাথির সিয়াম যুক্ত হয়েছেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা আবার নাসিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। নাসিব ভাই, আপনি বলছিলেন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা, কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যুক্ত ছিলেন বা সোশ্যাল ওয়ার্ক এগুলোতে যুক্ত ছিলেন। আচ্ছা, আপনাকে এখন যে কোশ্চেনটা বলবো সেটা হলো আসলে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, সোশ্যাল ওয়ার্ক এন্ড ফ্যামিলি পারমিশন বা ফ্যামিলি থেকে সাপোর্টটা, এই কম্বিনেশনটা আসলে কিভাবে মেনটেন করতেন, বা কম্বিনেশনটা আপনি আসলে ফ্যামিলি থেকে কি পরিমাণ সাপোর্ট পেয়েছেন, বা সাপোর্ট না পেলে সেই সময়টা আসলে কিভাবে কাটিয়ে উঠেছেন? মানে ফ্যামিলির সাপোর্টের কথা বলছেন তো? এক্স্যাক্টলি, জি ভাইয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোটবেলা থেকেই আমি সেই ব্যাক বেঞ্চার ছিলাম, এখনো আছি। আর রেজাল্ট অবশ্যই খারাপ হতো। আর মা যদি একটু কড়া হয়ে থাকেন, তো সবাই জানে রেজাল্ট খারাপের পর আমাদের কি অবস্থা হতে পারে। তো এরকম ঘটনার তো সম্মুখীন হয়েছি, কিন্তু তখন যখন গিয়ে বলতাম যেমন এরকম একটা কম্পিটিশনে যাব বা এরকম একটা কিছু করবো, স্বাভাবিক মা বলতো পড়তে বস। তো ওরকম ভাবে আর করা হয়নি ছোটবেলা থেকে। যখন ধীরে ধীরে বড় হলাম ক্লাস 10-এ, তখন আমার মার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, তাকে কিছুটা সায়েন্টিফিক কিছু কাজ কর্ম করতে দেওয়া উচিত। তখন আমার মা আমাকে সায়েন্স ফেয়ারে অ্যালাউ করলেন। তো আমিও মায়ের ভয়ে এর আগে তো কিছু করিনি, তো এই প্রথম এই ক্লাস 10 থেকে আমি যে সাহসটা পেলাম, এরপর থেকে আমি খালি খুঁজতাম যে কোথায় কি করা যায়। আমি কোথাও বা জিতি না জিতি অন্তত একবার পার্টিসিপেট করতাম, কোথাও লেখালেখির জন্য ট্রাই করতাম, কোথাও হয়তো বা কুইজের জন্য ট্রাই করতাম। আবার অনেক জায়গা ছিল যে আমি শুধুমাত্র সায়েন্স ফেয়ারে অন্যদের টিমে আমি শুধু প্ল্যানিং দিয়ে গেছি, তারা এক্সিকিউট করছেন শুধুমাত্র আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, যে আচ্ছা ঠিক আছে আমি আমার নিজের ব্রেনটাকে কতটুকু খাটতে পারছি সেটা দেখার জন্য। সেখানে আমার কোনো ক্রেডিট ছিল না, অ্যাচিভমেন্ট ছিল না, কিন্তু অন্তত আমার শিক্ষাটা ছিল। আর পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি। তো তখন আমি বুঝলাম যে আমার এই ডিপার্টমেন্টে, যখন আমি এই ডিপার্টমেন্ট থেকে আমার ইন্ডাস্ট্রিতে যাব, তখন আমাকে না অনেক কিছু মেনটেন করতে হবে। যদি আমি পিএসসি তে পড়তাম, হয়তো আমি কোডিং শিখতাম বেশি বেশি করে, আমার তখন সুবিধা ছিল। কিন্তু এই ডিপার্টমেন্টে আমার না শুধুমাত্র এই ট্রেনিং গুলোতে যথেষ্ট না, আমাকে আরো অনেক কিছু দরকার। কারণ স্পেসিফিক ভাবে এই ইন্ডাস্ট্রিতে তেমন কোনো কিছু নেই, সবই হচ্ছে যে ব্রড, আপনাকে অনেক কিছু শিখতে হবে। তখন মনে হল যে না, এখন আমাকে একটু কষ্ট করতে হবে যেভাবে হোক। তখন আমি একের পর এক আমার ইউনিভার্সিটি থেকে 3টা আলাদা আলাদা ক্লাবের সাথে সংযুক্ত হয়েছিলাম। সেক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে অবশ্যই পিছু টান দিয়েছিলেন যে
এত ক্লাবিং কেন করা লাগবে, এত কিছু কেন করা লাগবে? কারণ আমি সকাল 8টার সময় নেমে যেতাম, রাত 8টার সময় বাসায় ফিরতাম, এমনও হয়েছে দিন। তো তখন আমার মা প্রচুর এরকম বলতেন। পরবর্তীতে আমি যখন বুঝায় বললাম যে দেখো, আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, আমাকে একটা স্পেসিফিক কিছু বলো যেটা আমাকে চাকরি দেবে। আমার রেজাল্ট তো ঠিক আছে, কিন্তু রেজাল্টের উপর যদি ডিপেন্ড করতাম তাহলে পৃথিবীতে চাকরির অভাব হতো না। তখন আমার মা বললো, তো এটা দিয়ে কি পাবা? বললাম যে এই যে মার্কেটিং ক্লাবে আমি রয়েছি, এখান থেকে আমি মার্কেটিং শিখতে পারছি। পরবর্তীতে যদি আমি আমার বিজনেস করি তখন আমি মার্কেটিং এরটা আমার সুবিধা হবে করার ক্ষেত্রে, কারণ এটা আলাদাভাবে ওই এক কোর্স আমি শিখতে পারবো না অবশ্যই। তো তখন আমার মা বললেন যে আচ্ছা ঠিক আছে। আমার বাবা তো, একটা ব্যাপার হচ্ছে আমার বাবা, তিনি আমাকে এইসব ব্যাপারে অনেক সাপোর্ট করতেন। কারণ ইউনিভার্সিটিতে যখন প্রথম ঢুকেছিলাম তখন আমার বাবা বলছিলেন যে সর্বদা এতদিন তো পিছনের সিটে বসছো, এবার একটু সামনের সিটে বসো, কারণ এবার লিড দিতে হবে। এতদিন লিড দেখে আসছো, মানছো কি মানো নাই ব্যাপার না, কিন্তু এখন তোমাকে লিড দিতে হবে। তো আমার বাবার ওই ওয়ার্ড গুলো আমার খুব পছন্দ। তো সেখান থেকে আমি একের পর এক বিভিন্ন এক্সট্রা কারিকুলামে ঢুকলাম। আমার বাবা পিছন দিক দিয়ে আমাকে অনেক হেল্প করছেন, বলেন নাই কিন্তু করছেন। আমার মাকে মানানোর ব্যাপারটা আমার বাবা করছেন। তো হ্যাঁ, এইসব দিক থেকে আমি সুবিধাও পেয়েছিলাম, একটু পিছুটান পেয়েছি, কিন্তু তবুও সুবিধাও অনেক পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, সাপোর্ট বলা যায় হ্যাঁ পাচ্ছি, এখনো পাচ্ছি। যাক, অসাধারণ। যাক, অসাধারণ। আসলে আপনার বাবা, আঙ্কেল আপনাকে অনেক সাহায্য করেছেন, হয়তো প্রকাশ্যে বা গোপনে কোনো একটা সাহায্য করেছেন, অসংখ্য সাহায্য করেছেন। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ ইউথপ্রেনার নেটওয়ার্ক থেকে। এই মুহূর্তে আমরা আবার ইমতিয়াজ আমিন ভাই কাছে জানতে চাবো। ইমতিয়াজ আমিন ভাই, আসলে নাফসিফ ভাই বলছিলেন যে ওনার বাবা মানে আঙ্কেল অনেক হেল্প করেছেন, বা আন্টিও তথ্যপুরি ফার্স্ট স্টেপটা আন্টি করে দিয়েছিলেন, যে সায়েন্স ফেয়ারের জন্য ভাইকে হেল্প করেছিলেন। তো আপনার আসলে ফ্যামিলিক্যালি কিরকম সাপোর্ট পেয়েছেন, বা ফ্যামিলিতে কি রকম প্রবলেমের সম্মুখীন হয়ে কিভাবে উতরিয়েছেন প্রবলেম গুলা, এগুলো যদি একটু আমাদের দর্শক মন্ডলীর সাথে শেয়ার করতেন। শিওর ভাইয়া। আমি ঢাকা কলেজিয়েট স্কুলে থেকে এসএসসি দিয়েছি। তো স্কুল পর্যায়ে দেখা যেত বিএনসিসি করতাম, স্কাউটও করেছে একটা সময়। তো শেষ সময় আমাদের ডিবেটিং সোসাইটির ফাউন্ডিং প্যানেলে ছিলাম। তো এই যে স্কুল লাইফের এই টার্মটা, তো দেখা গেছে যে স্কুল পর্যায়ে আমরা খুবই বয়স অল্প থাকে, বা মা বাবার একটা গার্ডের মধ্যেই থাকতে হয়। তো ওই সময় দেখা গেছে যে কিছুটা বাধা বিপত্তি থাকতো, যে সব সময় মা বা হয়তো চেতনা, বা দেখা যেত যে সময় মিলতো না, যে এই সময় কেন করতে হবে, তাহলে এগুলো করলে পড়ালেখা কখন করবো। তো তারপরও কখনো না করেনি সরাসরি, দেখা গেছে যে মানানোর পর সেটা সম্মতি পেয়েছি। বা কলেজ লাইফেও যেমন প্রচুর কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। ইভেন এমন হয়েছে যে আমার এসএসসি এক্সামের রেজাল্টের দিন আমি একটা ফটোগ্রাফি কম্পিটিশনে গিয়ে বসে আছি। সো মা বাবা এখন বিলাক ফোন দিচ্ছে যে তোমার রেজাল্ট আজকে, আমরা তোমার রোলও জানি না, তুমি একটা জায়গায় গিয়ে বসে আছো, তো এটা কিছু হলো। তা আমি ওই ওভার দ্য ফোন রোল বললাম, মা আবার রেজাল্ট বের করছিল। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, বা ভালো সাপোর্ট পেয়েছিলাম। ভার্সিটিতে ওঠার পর দেখা গেছে যে আমি যখন যেমন এখন আছি যে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো আমাদের মোটামুটি এফবিএস এ ভালো পরিমাণে কিছু বিজনেস বা ক্যারিয়ার রিলেটেড ক্লাস আছে। তো কম্পিটিশনে পার্টিসিপেট করছি। তো দেখা যাচ্ছে যে পড়ালেখার সাথে চালাচ্ছি। তো মা বাবা দেখা যাচ্ছে কি মাঝে মধ্যে একটু কনসাস ফিল করে, বা বাবা যখন যেমন প্রায় বলে থাকে যে সবকিছুর আগে কিন্তু পড়ালেখাটা, অর্থাৎ পড়ালেখাটা ঠিক রেখে তারপর সবকিছু করো। অর্থাৎ কখনোই তারা আমাকে না বলেননি কোনো কিছুতে, কিন্তু সতর্ক বাণীটা দিয়ে গেছেন যেন আমি আমার ট্র্যাকে থাকি। অর্থাৎ অনেক সময় এমন হতে পারে না যে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ বেশি ফোকাস করতে গিয়ে একাডেমিক যে পড়ালেখাটা আছে সেটাতে একটু বেশি বা কম একটা ইমব্যালেন্স হয়ে যায়। তো শেষ কথা এটাই বলবো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর প্রয়োজন আছে, কারণ আমাদের যে সিজিপিএ বা আমরা যেটা বলি যে একাডেমিক রেজাল্ট, এটা হচ্ছে আমাদের একটা চাকরি ক্ষেত্রে আমাদের সিভিটা অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা। কিন্তু চাকরিটা যে আমি পাবো বা আমাকে যে চাকরিটা দেওয়া হবে, এটা নির্ণয় করা হবে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে। তো আমার মা বাবা দুজনেই শিক্ষিত। তো মা বাবা এটা বোঝেন, আমাকে সাপোর্ট করেন, কিন্তু না করেন না কখনো, কিন্তু অবশ্যই সেটা একটা সতর্কতা স্বরূপ বলেন যে সবকিছুর আগে একাডেমিকটা, তারপর তুমি সব করো, নো বাউন্ডারিজ। থ্যাংক ইউ।
জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আহনাফ সাকিব ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আমাদের ইমতিয়াজ ভাই এবং নাসিব ভাই দুজনই বলছিলেন যে আসলে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এবং একাডেমিক অ্যাক্টিভিটিস দুইটার একটা ব্যালেন্সের কথা বলছিলেন। আসলে আপনার কি মনে হয়, বা আপনার পরিবার থেকে আপনি আসলে কি রকমের সাপোর্ট বা কি রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন? অ্যাকচুয়ালি আমাদের পড়ালেখায় তো সবকিছু না, তো পড়ালেখা তো জাস্ট জানার জন্য। তো কিন্তু আমরা যদি আমাদের মানে আমাদের ওয়ার্ক প্লেসে যদি আমাদের পড়ালেখাটা যদি প্রপার ইমপ্লিমেন্ট করতে চাই, সো দ্যাটস আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাদেরকে। সো তো ছোটবেলা থেকেই সেই চেষ্টা ছিল। আর তাছাড়া আমার বাবা মা আমাকে অলওয়েজ সাপোর্ট দিয়ে গেছে যে কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কারণ কারণ শুধু পুঁথিগত বিদ্যাই যে আমাদের জন্য সবকিছু না। কারণ আমরা এখানে যা শিখি, যদি আমরা যদি মানে এক্সট্রা কারিকুলামের সাথে আমরা যদি যুক্ত না হই, তাহলে কিন্তু আমরা আমাদের সেই পড়ালেখাটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা সেটা যথেষ্ট ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো তাই আমাদেরকে অলওয়েজ আমাদের কিছু না কিছু হলো আমাদের এক্সট্রা কারিকুলার ওয়ার্কের উপর ফোকাস করতে হবে। হ্যাঁ, আমার বাবা মা অলওয়েজ আমাকে সাপোর্ট দিয়ে গেছে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা আমাকে অলওয়েজ আমাকে উদ্বুদ্ধ করে যে তুমি অফকোর্স তোমার পড়ালেখাটা যা করতেছো সেটা করবা, তার বাইরেও তোমার স্কিল ডেভেলপমেন্ট করবা। তুমি যেভাবে দরকার সেভাবে সবকিছু শিখবা, প্রপার ফোকাসটা সবকিছুর উপর রাখবা, পড়ালেখাটা করবা, তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবা। বিকজ যখন আমরা একটা জবের জন্য যখন আমরা মানে অ্যাপ্লিকেশন করব, তখন কিন্তু আমাদের যেই যে মানে সিজিপিএ যে রেজাল্ট আছে সেটা দেখে কিন্তু আমাদের কিন্তু জবটা হবে না। আমাদের অফকোর্স তারা আমরা কি এক্সট্রা কি কারিকুলাম আমরা পারি, আমাদের আর কি কি স্কিল আছে, তারা সেটা দেখে তারা অফকোর্স আমাদেরকে চুজ করবে। তো তাই আমাদের অফকোর্স সেই জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো তাই কিছু এক্সট্রা কারিকুলার ওয়ার্কস করা মাস্ট, সেটা আমাদেরকে জানতে হবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। সানি ইসলাম সানি ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আসলে আপনি ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছেন, বা কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন? আমার ফ্যামিলি বরাবরই বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বা কারিকুলাম অ্যাক্টিভিটিস খুব একটা না করেনি। তবে স্কুল লাইফে একটা মোটামুটি একটা ধরাবাঁধা নিয়ম ছিল যে বাড়ির বাইরে খুব একটা সময় কাটানো যাবে না স্কুল টাইম ছাড়া। তো সেই জন্য তেমন ভাবে খুব একটা বাইরে কাটানো হয় নাই, তবে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যুক্ত ছিলাম। তো কলেজে ওঠার পর সেই ধরাবাঁধা নিয়মটা কিছুটা হলেও কমেছে। তো সেই হিসাবে এখন আগের চেয়ে বেশি ফোকাস করতে পারছি এবং বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারছি। তো একটি উদাহরণ দিতে চাই, ইউথপ্রেনার নেটওয়ার্ক জি কর্তৃক অবশ্যই। আয়োজিত ফোর্থ ইন্টারন্যাশনাল স্পেস কার্নিভাল, যেটা হয়েছিল বুয়েটে সত্যেন্দ্র বসলে, তো ওইটাতে আমি পার্টিসিপেট করি। তো ওইখান থেকে আসতে আমাদের বাড়ি গাজীপুর, তো সেজন্য আসতে আসতে প্রায় রাত 12টা বেজে যায়। তো রাস্তায় যখন ছিলাম, বাবা ফোন দিয়ে কিছুটা রাগান্বিত ভাবে বলেছে এত রাত হয়ে গেছে এখনো বাসায় ফিরছি না। তো যখন বাসায় ফিরলাম, ফিরে যখন আমার অর্জিত মেডেল, আমি একটা সেগমেন্ট স্পেসক্রাফট মডেল মেকিং সেগমেন্টে আমি ন্যাশনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হই। তো অসাধারণ। বাসায় এসে যখন ওই সার্টিফিকেট এবং মেডেলটা দেখে বাবা মা দুজনেই প্রচুর খুশি হয়। তো এরকমই সবসময় সাপোর্ট করেছে। তবে বাসার বাইরে খুব একটা রাতে লেট করে আসার জন্য অনেক সময় কোকারিকুলাম অ্যাক্টিভিটিস করতে যে দেরি হওয়ার কারণে বাসায় কিছুটা বকাঝকাও খেতে হয়েছে। তবে কখনো না করেনি, এভাবেই চলেছে। তো সবসময় সাপোর্ট করি। জি ভাই, তার মানে আমাদের সকল ক্যাম্পাস ডিরেক্টরদের মতামত এটাই যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এবং একাডেমিক অ্যাক্টিভিটিস একটা ব্যালেন্স করে চলা বা ব্যালেন্স করে কন্টিনিউ করাটা। সময় তো দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের সাথে অসংখ্য দর্শক মন্ডলী যুক্ত হয়েছেন। আপনাদের কথাটা আরেকবার বলে দিচ্ছি, আমরা আসলে এখন ইউথপ্রেনার নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ক্যাম্পাস ডিরেক্টর স্টোরির আড্ডাতে আছি। এই আড্ডাটি বা এই লাইভ প্রোগ্রামটি আসলে মূলত অর্গানাইজ করেছে ইউথপ্রেনার নেটওয়ার্ক এবং স্পন্সরড বাই মুহূর্ত, আর গ্রাফিক্স পার্টনার বাই স্টুডিও ফায়ারফ্লাই, এন্ড প্রোগ্রামটি সাপোর্টেড বাই তান্দাদ গ্রুপ। সম্মানিত দর্শক মধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা যারা কমেন্ট করছে তাদেরকে আবার বলছি, যারা কমেন্ট করেন না তারা আমাদের সাথে বারবার যুক্ত হয়ে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আশা করি আপনাদের মতামতটা আমাদের জন্য অসংখ্য হেল্পফুল হবে। এই মুহূর্তে আমরা আবার চলে যাচ্ছি নাসিব ভাইয়ের কাছে। নাসিব ভাই, আপনাকে যদি
ধরেন আপনি এই মুহূর্তে এই প্রেজেন্ট সিচুয়েশন আপনাকে যদি সফল ধরা হয় বা আপনি যদি দাবি করেন যে আপনি সফল, আসলে কোন কাজটার জন্য আপনি নিজেকে সফল দাবি করবেন? আচ্ছা, তো আমি দুটো কাজের জন্য আমার নিজেকে সফল দাবি করতাম। এখন এখানে আমি একটু প্রশ্ন করে নিচ্ছি, সেটা হলো কি কোন কাজ বলতে আমি ঠিক কোন কাজ করে সফল হয়েছি হ্যাঁ, এটা এক্স্যাক্ট, আপনি বোঝানো? কোন কাজটা করে সফলতা বা নিজেকে সফল দাবি করতে পারেন যে এই কাজটার জন্য আমি সফল? আচ্ছা, আহ, আমি প্রথমে নিজেকে সফল দাবি করতাম মার্কেটিং এর জন্য। আমার মার্কেটিং সাবজেক্টটা খুব পছন্দ, যদিও আমার মেজরটা অন্য কিছু, তবুও আমার মার্কেটিংটা খুব পছন্দ। তো আমি মার্কেটিং এর জন্য নিজেকে সফল দাবি করতে পারতাম যদি আমি এই মুহূর্তে সফল হতাম। আর আরেকটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট। আমার একটু খুঁতখুঁতে স্বভাব, তো সবকিছু স্বাভাবিক, ওটার জন্য আমাকে পারফেক্ট হতে হবে, নয়তো পারফেক্টের কাছাকাছি কিছু একটা হতে হবে। তো সেরকম ভাবে আমার প্ল্যানিং স্ট্র্যাটেজি এরকম সেট করতে হয় যে কোনো কিছুর জন্য, তো ওটা ম্যানেজও করতে হয়। তো আমি মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এই দুটোর জন্য আমি আমার নিজেকে সফল দাবি করব যদি আমি সফল হয়ে থাকি এই মুহূর্তে। এই তো এই দুটো ছিল আমার। জি ভাই, ধন্যবাদ। আমরা আশা করি আপনি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং নিয়ে অনেক দূর এগিয়ে যান, আপনাদের সাথে ইউথ প্যানেল ইনশাল্লাহ। কলেজ সাপোর্ট হিসেবে থাকবে। এই মুহূর্তে আমরা ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনাকে যদি সফল দাবিদার করা হয় বা আপনি যদি নিজেকে সফল দাবি করেন, সেক্ষেত্রে কোন বিষয়টি বা কিসের জন্য আসলে আপনি নিজেকে সফল দাবি করবেন? প্রথমতই বলবো যে যেহেতু একটু আগেই বলেছিলাম যে একাডেমিক এবং এক্সট্রা কারিকুলাম দুইটাই প্রয়োজন। ওই ব্যাপারে ছোট একটা কথা মিসিং হয়েছে, একটু বলতাম অবশ্যই, কারণ যেহেতু অনেকে ভিউয়ার্স আছেন, তো সবার উদ্দেশ্যে যে অনেক সময় দেখা যায় যে আমাদের মা বাবারা কিন্তু অনেককে সাপোর্ট করে, অনেকে সাপোর্ট করে না, বাস সবাই সাপোর্টটা সেরকম পায় না। কিন্তু আমার মনে হয় যে মা বাবাদের সন্তানদের বোঝানো উচিত যে কেন আমার এই সাপোর্টটা প্রয়োজন, বা তোমাদের সাপোর্টটা হলে আমি কত দূর যেতে পারবো, তারপর হয়তো তারা সেই সাপোর্টটা পেলে একটা ভালো অবস্থানে যেতে পারবে। এই ব্যাপারটা মিসিং ছিল। আচ্ছা, সফলতার প্রশ্ন এসেছিল যে কি কারণে নিজেকে আমি সফল ভাববো। আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে বিওয়াইএলসি অর্থাৎ বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার একটা গ্রাজুয়েশন প্রোগ্রাম করছি। তো দেখা গেছে এটার মাধ্যমে আমি নেতৃত্বটা শিখছি, বা লিডারশিপ, যেটা কিনা আমাদের মূল টপিক। তো এটাকে আমি অবশ্যই নিজের সফলতা হিসেবে দাবি করব, কারণ এই প্রোগ্রামটা শেষে আই উইল বি এ সার্টিফাইড বিওএলসি গ্রাজুয়েট। একই সাথে কিছু এইরকম যেমন ইউথপ্রেনার নেটওয়ার্ক আছে বা এরকম আরো কিছু অর্গানাইজেশনের সাথে একটা মানে কম্বিনেশনে কাজ করার চেষ্টা করছি, অর্থাৎ তাদের কিছু কাজ নিজের মধ্যে নেওয়ার, অর্থাৎ তাদের যে কাজ করার নিয়ম সেটা শেখার, একই সাথে নিজের যে যোগ্যতাটা আছে সেটাকে কাজে লাগিয়ে এই সংস্থাগুলোর জন্য কিছু করার চেষ্টা করছি, অর্থাৎ এই এনজিওতে কাজ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এই দুইটা ব্যাপারের জন্য নিজেকে আমি সফল দাবি করবো। ধন্যবাদ। জি ভাই, নিঃসন্দেহে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্ত ভাইয়ের কাছে জানতে চাবো, শান্ত ভাই আসলে আপনার যদি নিজেকে সফল দাবি করেন তাহলে আপনার লাইফের সফলতাটা কি? এট দিস স্টেজে 2020 সালের মধ্যে আপনার সফলতা কি? যদি এক কথায় বলতে চাই, আমি সফল কারণ আমার বাবা মা ফ্যামিলি আমার প্রতি সন্তুষ্ট, যে কারণে আমি নিজেকে সফল দাবি করতে পারি। তাছাড়াও আমি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এবং সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। তার জন্য সফল দাবি করতে পারি না, তবে আমি সফলতার দিকে আছি এটা বলতে পারি। এই জি কারণে আমি অবশ্যই নিজেকে আপনাকে, সফল বলতে পারি। জি আপনাকে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, আপনি যেন ভবিষ্যতে সফল হতে পারেন। অবশ্যই আমরা আমাদের সকল ক্যাম্পাস ডিরেক্টর, আমাদের সকল আমাদের দেশের সকল তরুণদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই, যেন তারা ভবিষ্যতে সফল বা তারুণ্যের তারুণ্যের যে জয়গান জয়ধ্বনি এটা যেন ধরে তুলতে পারে। এই মুহূর্তে আবার আহনাফ সাকিবের কাছে জানতে চাবো, ভাই আপনি কি আসলে নিজেকে সফলতার দাবি বা নিজের সফলতার গল্প যদি বলতে চান, সেক্ষেত্রে আসলে কোন বিষয়টিকে আপনি নিজের সফলতার গল্প হিসেবে দাবি করবেন? আহনাফ সাকিব ভাই, আপনার মাইকটি আসলে মিউট করা। আসলে ভাইয়া মানে নিজেকে আমি কোন পর্যন্ত ডেভেলপ করতে পারবো বা আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো সেটা তো আসলে কোনো নির্দিষ্ট লেভেল নেই। আমি মানে আমি যত দূর ইচ্ছা সেটাকে মানে নিয়ে যেতে পারবো, কিন্তু এখন পর্যন্ত যদি আমি নিজেকে যদি সফল বলতে চাই তাহলে আমি বলতে পারি যে আমি আমার ইংলিশের
ডেভেলপমেন্ট স্কিল আর আমার গ্রাফিক ডিজাইনিং এর যে স্কিল আছে সেটা নিয়ে আমি নিজেকে সফলতার দিকে বলতে পারি, তবে আমার এখন অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, তাই আমি সফলতার দিকে এবং আমি ধীরে ধীরে আরো সফলতার দিকে আমি এগিয়ে যাবো, আমি এই আশাবাদ রাখতে পারি। জি, অবশ্যই আপনার সাথে আমরা অসংখ্য আশাবাদী। আপনাদের ধারায় আমাদের আগামী প্রজন্ম অনেক বেশি সফল হবে। এই মুহূর্তে আমরা আবার নাসিব ভাইয়ের কাছে ফেরত যাব। নাসিব ভাই, আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাবো সেটা হলো, আমরা মোটামুটি সবাই জানি যে মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, বা মানুষের প্রত্যেকটা লাইফে ভুল থাকে, যে ভুলগুলা থেকে মানুষ পরবর্তীতে নিজেকে গুছিয়ে নেয়। আসলে আপনার এরকম কোন একটা ভুল যেটা থেকে আপনার পরবর্তী লাইফটা খুব বেশি সুন্দর হয়ে উঠেছে, বা আপনি নিজের লাইফে যে একটা স্ট্রাগল, যে স্ট্রাগলটা থেকে খুব সুন্দরভাবে উঠতে পেরেছেন, বা এই স্ট্রাগলের শিক্ষাটা আপনাকে পরবর্তী লাইফে খুব বেশি হেল্প করেছে, এরকম একটা ভুল বা স্ট্রাগলের গল্প যদি বলতেন। আচ্ছা, আমি তো মাত্র ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো আমার এক্সপিরিয়েন্স তো অনুযায়ী কম, তো স্ট্রাগলটা অন্যান্যদের থেকে একটু কম বলাই যায়। আমি বলেছিলাম না যে আমি আমার জীবনের প্রথম এক্সট্রা কারিকুলাম বলতে সায়েন্স ফেয়ারই করেছি। তো হ্যাঁ, হ্যাঁ। আমি সেখানে একটা বড় ভুল করেছিলাম। সেটা হলো গিয়ে, সেই সায়েন্স ফেয়ারে আমার একটা টিম ছিল। সেই টিমের সাথে যখন আমি কাজ করছিলাম, সেই সায়েন্স ফেয়ারে ওটার জন্য যত টাকা দেওয়া লাগতো, যেহেতু মা প্রথম দিকে একটু মানা করছিলেন, তো স্বাভাবিক টাকাটা যদি দিতে হয় সেটা আমার জমানো টাকা থেকেই যাবে। তো ওইখানে টাকাটা আমার দেওয়া লেগেছিল, ওখানে সব কাজ আমারই করা লেগেছিল, এবং আমি ছিলাম সব থেকে বোকা ব্যক্তি ওই টিমের ভিতর। তো আমি জানতাম না পৃথিবীতে এত কিছু হতে পারে, আমি তো সরল মনে সব কাজ বাজ করেছি। পরে দেখলাম যখন আমাকে এই আমার যে প্রজেক্ট এটার ব্যাপারে পিচিং করতে হবে, তখনও আমি পিচিং করেছি। অর্থাৎ আমার টিমমেটরা শুধু আমার পাশে থেকে বসেছিল এবং দেখছিল। তো আমি তখন এটা বুঝতে পারিনি। পরবর্তীতে যখন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমার হয়তোবা এখান থেকে যে টাকাটা আমি দিয়েছি সেটা আমার একটা কাজে পরবর্তীতে লাগতো, কারণ আমার তখন গল্পের বই কেনার খুব বড় বাতিক ছিল, এবং আমি বই পড়তে খুব ভালোবাসি এখনো। তো আমার একটা বই পছন্দ হয়েছে, সেটা আমার কিনতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই, কারণ টাকা তো চলে গিয়েছে। তখন আমি আমার টিমমেটদেরকে পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে টাকাটা কি তোমরা দিতে পারবা? আমার এখনো মনে আছে যে খুবই বিরক্তিকর একটা ফেস এক্সপ্রেশন নিয়ে তারা একদম মানাই করে দিয়েছিলেন। তো ওইখানে একটা ধাক্কা খেয়েছিলাম। এখন আমি ছিলাম ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 10 এর, তার উপরে আমার জীবনের অভিজ্ঞতা তেমন একটা নেই। তো স্বাভাবিক ছোট মনে একটু কষ্ট লাগবেই, অনেক বেশি লেগেছিল। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, যদিও ওই কম্পিটিশন আমি জিতিনি, কারণ যেহেতু সব কাজ আমিই করেছি, আমি আমার নিজেরটাই বলবো যে আমি জিতিনি। তার আরেকটা কারণ ছিল যে ওই যে ম্যানেজমেন্ট, আমার একটু ম্যানেজমেন্টের ফল্ট ছিল। কথাবার্তাগুলো খুব সুন্দর মতো বললেও আমার কিছু কিছু জায়গায় ইনফরমেশনের ল্যাকিংস ছিল। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি যে ভাই, কথা বলার আগে যেটা বলবো সেটা আমাকে বুঝে বলতে হবে। হ্যাঁ, স্টাডি করে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, স্টাডি করে নেওয়া উচিত। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, কোন একটা প্রজেক্টে নামবো, আমার প্ল্যানিংটা পারফেক্ট হতে হবে, পারফেক্ট না হোক পারফেক্টের কাছাকাছি হতে হবে। তারপরে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট, আমি কাজ করছি, আমি টিম লিডার হলেও আমি একলা কাজ করলে আমার টিমের দরকার নেই। তো জোরপূর্বক হলেও আমাকে টিমের সাথে মিলে কাজ করবে, এরকম যে ছোট ছোট ব্যাপারগুলো আমি ওই একটা এক্সপিরিয়েন্স থেকে পেয়েছিলাম। শিখতে পেরেছি। তো হ্যাঁ, সেটা আমার এখনো কাজে লাগছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের এই লাইফে আমাদের সকলের ভুল থাকে, ভুলগুলো থেকে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ফিউচারে খুব ভালো কিছু করতে পারবো। আহনাফ সাকিব ভাইয়ের কাছে জানতে চাবো, আহনাফ সাকিব ভাই, আসলে আপনার লাইফের সেরা ভুল যেটা আপনার জীবনটাকে বদলে দিয়েছে, এরকম কোন একটা ভুলের ঘটনা? ভুল তো ছোটবেলা থেকে অনেক ভুলই করা হয়েছে, তো সেরা ভুল যদি বলতে চাই তাহলে বলতে পারি যে পড়ালেখার প্রতি খানিকটা অমনোযোগিতার কারণে মেবি এখন কিছুটা পিছিয়ে গিয়েছি, বাট এটা আমি এখন অ্যাকচুয়ালি সেটা আমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, মানে যেই অলওয়েজ তো ব্যাক বেঞ্চার ছিলাম, তো এখন একটু মিডল বেঞ্চার হওয়ার চেষ্টা করছি, তো সামনে ভবিষ্যতে মেবি ফার্স্ট বেঞ্চার হবো, বাট মানে ব্যাক বেঞ্চার হওয়ার কারণে, তো সেই হওয়ার কারণে আসলে মানে কিছু অমনোযোগিতার কারণে ভুল হয়ে যায়, বাট সেগুলো এখন শুধরে নেওয়ার চেষ্টা করছি। এটাই, যদি ভুল বলতে চাই আমি এটাই বলবো। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ। এই যে সান্নি ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনার লাইফের সেরা ভুল যেটা আপনার জীবনকে বদলে দিয়েছে। সেরা ভুল হিসেবে বলতে গেলে আমি কখনো আমার পড়ালেখা নিয়ে সিরিয়াস ছিলাম না এবং লাইফ নিয়েও সিরিয়াস, এই কারণে এসএসসিটা খুব একটা ভালো হয়নি। তো সেখান থেকে খুব একটা ধাক্কাই এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হব। জি, অসংখ্য ধন্যবাদ। সম্ভবত দর্শক মণ্ডলী, আমরা আসলে আমাদের ক্যাম্পাস ডিরেক্টরদের মধ্যে থেকে যেটা বেশিরভাগ শুনতে পারছি সেটা হলো তারা সবাই ব্যাক বেঞ্চার্স ছিলেন কিংবা আসলে পড়ালেখার প্রতি কিছুটা ধাক্কা খেয়ে আসলে অনেক কিছু শিখতে পেরেছেন। আমি গতকালকে ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্যারের একটা স্পিচ শুনছিলাম, যেখানে স্যার বলছিলেন যে পৃথিবী শাসন করে দ্বিতীয় শ্রেণীর মানুষরা, প্রথম শ্রেণীর মানুষরা কখনোই দ্বিতীয় পৃথিবী শাসন করতে পারে না। তো সেক্ষেত্রে বলা যায় যারা আসলে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে যুক্ত আছে কিংবা পড়াশোনা খুব বেশি অ্যাক্টিভ না বাট মোটামুটি লেভেলে আছে, তারাই আসলে ভবিষ্যতে দেশ জাতি কিংবা পৃথিবীর জন্য কিছু করতে পারে, বা তারাই আসলে পৃথিবীটাকে শাসন করবে। তো এই মুহূর্তে আমরা আসলে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনার লাইফের এরকম কোনো ভুল ঘটনা যেটা আসলে আপনার জীবনের মোড়টাকে একটু ঘুরিয়ে দিয়েছে বা নতুন করে ভাবতে শিখিয়েছে। আচ্ছা ভাই, ভুল ঘটনার কথা যদি বলি, এক্সপিরিয়েন্স শেয়ার করেই সেটা আরো ভালো মতো বোঝানো যাবে। আহ, নাসিব ভাই যেমন বললেন যে সায়েন্স ফেয়ারে উনি ট্রাই করতেন, তো আমিও মোটামুটি সায়েন্স ফেয়ার করতে চেষ্টা করতাম, যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, এবং এটা ক্লাস 8 এর আগে ছিল সেজন্য আরো। তো তো তখন দেখা যেত যে পার্টিসিপেট করার জন্য একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে গেলাম, তো স্যার প্রথম দেখেই বললেন যে এটা তোমারটা হয়নি, ভালো লাগছে না, তো তোমারটা আমরা প্রেজেন্ট করতে দিব না, অর্থাৎ স্টলে তোমারটা আমরা রাখতে চাচ্ছি না। তো প্রচুর হার্ড হয়েছিলাম, তো ওই দিনই করলাম কি, রাতের মধ্যে এসে একটা নিউ প্রজেক্ট তৈরি করে পরের দিন একবারে স্যারের ফেয়ারের সামনে একবার নিয়ে গেলাম, স্যার দিয়েছেন দেখ। তো স্যার বললো ঠিক আছে আসো। তো সেটাতে সেকেন্ডও হয়েছিলাম ওই লেভেলে। সো যদি আরেকটু ক্লিয়ার করি, যেমন কলেজ লাইফ থেকে ফটোগ্রাফির প্রতি একটা প্যাশনেট কাজ করে, সেটা এখনো চলমান। তো ফটোগ্রাফি কম্পিটিশনে যেটা হতো যে টাকা দিয়ে সেটাতে আমাদের পার্টিসিপেট করতে হতো, অর্থাৎ ফটোটা এক্সিবিশন করার জন্য একটা টাকা দিতে হতো, সেটা ফ্রেমিং এর জন্য। সো ট্রাই করছিলাম দীর্ঘ 7 বার আমি মানে জাস্ট পার্টিসিপেট করি, সেটা ফ্রেমটা নিয়ে বাসায় ফিরি। তো মা বাবা একটু বললো যে কি তোমার তো হচ্ছে না, বা পারছো না, তো কি দরকার, টাকাগুলো যাচ্ছে। তো সেটা একটা ভুল ছিল। অর্থাৎ স্কুল লাইফের ঘটনাটা যদি ধরি, আমি হতাশ হয়েছিলাম, আবার চেষ্টা করেছি। তো আমি যেটা করলাম যে আমি পার্টিসিপেট করাটা অফ করে দিই। তো 8 টাইম আমি জাস্ট রেজিস্ট্রেশন করে আর কম্পিটিশনে যাইনি। আর 7টা বাড়ি আগে প্রত্যেকবার প্রাইজ সেরেমনির একবার শেষ পর্যন্ত বসে থাকতাম, যে যদি একটা মিরাকল ঘটে। তো 8 টাইম আমি ভাবলাম না, আর আমি কম্পিটিশনের প্রাইজ গিভিং সেরেমনিতে যাবোই, কারণ কিছু তো হচ্ছে না। বাট পরে দেখা গেল রেজাল্ট যখন দিয়েছে, আমি ইন্টারনেটে জানতে পারলাম যে প্রাইজ পেয়েছিলাম। তো এটা থেকে যা শিখলাম যে আসলে চেষ্টাটা কখনো বন্ধ করা উচিত না, যে আমি চেষ্টা করি, অর্থাৎ ওই যে আমরা হাল ছেড়ে দেওয়া উচিত না। বলেছিলাম যে একবার না পারলে দেখো শতবার। এক্স্যাক্টলি। সো সেই হালটা কখনো আর ছাড়া হয়নি, সেটা পরবর্তীতেও বহমান আছে। ইউনিভার্সিটিতে আসলাম, তো এই ব্যাপারটা, অর্থাৎ আমরা অনেক সময় হতাশার সম্মুখীন হব, যদি আমরা জ্যাকমার জীবনীটাই পড়ি বুঝতে পারবো যে হতাশা কাকে বলে, কত প্রকার। তো সেই অবস্থাতেও যদি আমরা নিজেদেরকে শক্ত রেখে বারবার চেষ্টা করি, তো সাকসেস হ্যাজ টু কাম। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের ক্যাম্পাস ডিরেক্টরদের বিভিন্ন ধরনের সফলতা এবং বিভিন্ন ব্যর্থতা স্টোরি শুনলাম। আসলে যেটা বোঝা গেল মূলত সেটা হলো কেউই আসলে হাল ছেড়ে দেওয়া বা পিছু হাঁটার উচিত না সবার লাইফের ক্ষেত্রে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই আমাদের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছেন। তো আমাদের সামনে যে সকল পরিকল্পনা বা সামনে যে সকল ইভেন্ট আছে, সে সকল ইভেন্ট নিয়ে আমাদের ক্যাম্পাস ডিরেক্টর আপনাদের পরিকল্পনাগুলো আমি একটু জানতে চাচ্ছি। তো প্রথমে আসলে আহনাফ সাকিবের কাছে জানতে চাইবো, আসলে আমাদের পরবর্তী ইভেন্ট নিয়ে, ইউথ প্ল্যানার নেটওয়ার্কের পরবর্তী ইভেন্টে আপনার আসলে পরিকল্পনাগুলো কি? আহনাফ সাকিব, আপনার মাইকটা মিউট করে একটু কাইন্ডলি আনমিউট করুন। অ্যাকচুয়ালি আমাদের যে পরবর্তী যে মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হবে ইউথ প্ল্যানার থেকে, সো আমি চাইবো যে আমি যে কলেজে আছি সেখানে
সেখানে সে একটা ফ্রেন্ডলি একটা ওয়েদার ক্রিয়েট করা, যে কারণে আমি আমার কাজগুলো যাতে আমি ইজিলি করতে পারি, এবং এবং আমাদের আমার আমার যে সকল ফ্রেন্ড আছে, তাছাড়া আমার যেসব ক্লাসমেটস আছে, তাদেরকে এই বিষয়ে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে সোশ্যাল ওয়ার্কিং এর মানে সোশ্যাল ওয়ার্কিং এর জন্য তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা আমার সাথে যুক্ত হয়, এবং যাতে আমাকে একটা ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি করে দিতে পারে, যাতে আমি আমার প্রতিষ্ঠানে আমার কাজটা আমি ঠিক মতো করতে পারি। তো সেই হিসাবে আমি আমার ইনিশিয়েটিভ গুলা নিব, যাতে আমি আমার কাজগুলা প্রপার ওয়েতে করতে পারি। আমার পরিকল্পনা, হ্যাঁ, এতটুকু। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমরা সানি ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনার পরিকল্পনাটা কি, ইউথ প্ল্যানার নেটওয়ার্কের ফিউচার ইভেন্ট গুলো কি, আপনার পরিকল্পনাগুলো কি? অ্যাটাক করতে যে আগামী ফিউচারে যে ইভেন্ট গুলো আছে, সেই ইভেন্ট গুলোর জন্য আমি আমার ক্যাম্পাস এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবার মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কিং এ জয়েন করে, লাইক ইউথ প্ল্যানার নেটওয়ার্ক কিভাবে কাজ করে বা এটা কেন বিশেষ বা শ্রেষ্ঠ, এরকম বোঝানোর চেষ্টা করছি। এবং ইভেন্ট গুলোতে তারা যাতে জয়েন করে, পার্টিসিপেট করে, সেজন্য তাদেরকে বলছি যাতে তাদের মাধ্যমে গরিব দুস্থ মানুষরা সাহায্য পেতে পারে। কারণ ইউথ প্ল্যানার এই ইভেন্ট গুলা চলতেছে, সেগুলো থেকে মানে টাকাটা বা প্রফিটটা হবে সেটা পুরোটাই বিভিন্ন গরিব দুঃখীদের সাহায্যের জন্য ব্যয় করা হবে, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং যাতে সবাই ফ্রেন্ডলি ভাবে এটাতে অংশগ্রহণ করতে পারে, সেই হিসেবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। জি ভাই, আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনার যে সকল ইনিশিয়েটিভ স্টেপ গুলো নিচ্ছে, স্টেপ গুলো আশা করি সফল হবে। এর মধ্যে নাসিব ভাইকে জিজ্ঞেস করবো, নাসিব ভাই আমাদের এর আগে পূর্ববর্তী দুজন ক্যাম্পাস ডিরেক্টর বললেন তারা আসলে মূলত আমাদের ইভেন্টের মার্কেটিংটা করছে বা মার্কেটিং করার প্ল্যানিং করছে। আপনি যেহেতু মার্কেটিং এবং ম্যানেজমেন্টে নিজেকে সফল দাবি করেছেন কিছুক্ষণ আগে, তো আসলে আপনার পরিকল্পনাটা কি আমাদের ফিউচার প্ল্যানিং বা ফিউচার ইভেন্ট গুলো নিয়ে? বর্তমানে যেহেতু আমি ইউথপ্রেনিয়ার নেটওয়ার্কের একজন ক্যাম্পাস ডিরেক্টর হিসেবেই রয়েছি, তো নিশ্চয়ই মাঝখানে বিভিন্ন প্ল্যানিং বা এইসব কোনো কিছুতে আমি নেই। আমি শুধুমাত্র একজন ডিরেক্টর হিসেবে আমার ইউনিভার্সিটিতে কিভাবে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে ছড়িয়ে দেওয়া যায় সেটাই হচ্ছে আমার প্রধান কাজ, এবং এটা আমার অবশ্যই। দায়িত্ব। তো হ্যাঁ। সেক্ষেত্রে আমি বর্তমানেও চেষ্টা করছি যেটা, এবং ইন ফিউচারও এটা আমার চেষ্টা করার ইচ্ছা, সেটা হলো গিয়ে আমাদের ইউনিভার্সিটির যত গ্রুপ রয়েছে, সেটা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপরে ইউনিভার্সিটির যত ক্লাবে আমি রয়েছি, সেসব ক্লাবের যত বড় ভাইয়েরা রয়েছেন, তাদের সাথে কথা বলে ক্লাবের যেসব মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে ছড়িয়ে দেওয়া, এবং আমি সেটা অলরেডি করছি। এবং আমিও জানি যে যারা ক্লাবিং করেন তারা কোনো একটা কারণে করেন, তো তাদের ভিতর অনেকেই রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কও করতে চান। সেক্ষেত্রে আমি জানি যে আমি যদি এখানে ছড়িয়ে দিতে পারি, দুজন হলেও মানুষ এখানে এগিয়ে আসবেন। এবং আমি অনেককেই দেখেছি যে তারা আমাকে ইনবক্সে নক করে বলছেন যে আচ্ছা, এই যে স্ট্রোক ব্রাশে যে আর্টের যে কম্পিটিশনটা ইউথপ্রেনিয়ার নেটওয়ার্কে, এটা কি? আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে এরকম এরকম অবস্থা, আপনারা যদি এখানে পার্টিসিপেট করেন তাহলে আপনারা নিজেদের অজান্তেও হয়তোবা একটা সোশ্যাল ওয়ার্কের অংশ হয়ে যাবেন। তো তারা বললেন আচ্ছা ঠিক আছে। এরপরে হয়তোবা তারা রেজিস্ট্রেশন করেছেন, আমি পরবর্তী ঘটনাটা জানি না, কিন্তু এরকম অনেক মানুষেরাই রয়েছেন যারা আমাকে ইনবক্সে নক করে করে বলেছেন যে এটা কি, ওটা কি। এমনকি আবৃতর ব্যাপারেও আমাকে অনেকে নক করে বলেছেন। আমার এক ফ্রেন্ড রয়েছেন, উনি ওই যে যখন আমরা কাপড় জোগাড় করছিলাম আমাদের পুরোনো ইয়াগুলো, তখন হ্যাঁ। আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে এটা ডিটেলসটা আমাকে এখন ইনবক্স যেন দিয়ে দেই। সে এরকম সোশ্যাল ওয়ার্ক করে থাকেন একদম নিঃস্বার্থ ভাবেই। তো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, যেভাবে চলছি সব জায়গায় যদি আমি ছড়িয়ে দিতে পারি, 100 জায়গা ছড়িয়ে দিলে অন্তত 2 জায়গা থেকে আমি আমার কাজটা সাধন করতে পারবো, এবং সেখান থেকে আমি কোনো না কোনো একটা মেসেজ রিসিভ করতে পারবো। তো আমি সেটাই চেষ্টা করছি আমার যত নেটওয়ার্ক রয়েছে সেখানে ছড়িয়ে দেবার, এবং সেখান থেকে আমি সাহায্য করার চেষ্টা করছি। আর ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যারা অলরেডি আমাদেরকে সাহায্য করেছেন বা আমাদের সাহায্য করার বা করবার জন্য জিজ্ঞেস করেছেন, তাদের সাথে আমি এখন সম্পর্ক গড়ে তুলছি, এবং তাদের মাধ্যমে একই কাজ যারা করে থাকেন
তাদের সাথেও সম্পর্ক করার চেষ্টা করছি। এতে আমার নিজের কমিউনিকেশন এবং পাবলিক রিলেশনটা বাড়ছে, নেটওয়ার্কও বাড়ছে, এবং সাথে সাথে আমি জানি যে পরবর্তীতে যদি আমি এরকম কোনো সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক থেকে তাদের সাথে কথা বলি, তারা অবশ্যই সাহায্য করবেন। তো আমি এভাবেই সাহায্য করার চেষ্টা করছি ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে। এই তো। জি ভাই, অসাধারণ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি সহ আমাদের সকল ক্যাম্পাস ডিরেক্টর সহ যে সকল দর্শক মন্ডলী আমাদের সাথে যুক্ত আছেন সবাই সকলকে নেটওয়ার্কের মাধ্যমে সম্পূর্ণ নেটওয়ার্কিংটা ইউজ করে আমাদের ইভেন্ট থেকে শুরু করে আমাদের যে সকল পরিকল্পনাগুলো আছে সবগুলোকে খুব ভালো আকারে ভাইরাল করে দিবেন, এবং সবাই যেন আমরা মানে অ্যাটলিস্ট জানতে পারে, সবাই যেন, সবাই পার্টিসিপেট না করে কিন্তু সবাই যেন জানে যে এরকম একটা ইভেন্ট হচ্ছে বা এরকম একটা ইভেন্ট হতে যাচ্ছে। এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আসলে আপনার পরিকল্পনাটা কি আমাদের নেক্সট প্ল্যান গুলো নিয়ে বা নেক্সট ইভেন্ট গুলো নিয়ে? আচ্ছা ভাই, প্রথমে আমরা যেটা জানি যে একটা প্রতিষ্ঠানকে যখন অন্যের কাছে তুলে ধরবো, তো তার অবশ্যই এর পাস্ট ইভেন্টস সম্পর্কে আমাদের সবাইকে জানাতে হবে। অবশ্যই। আমি প্রথম থেকে অর্থাৎ মুহূর্ত থেকেই আমি চেষ্টা করছি যে এখনকার যে প্রজেক্ট গুলো আছে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্কের, সেগুলো ছড়িয়ে দিতে, অর্থাৎ আমি সেগুলি স্টোরি হিসেবে দিচ্ছি, আমার টাইমলাইনে পাবলিকে শেয়ার করছি। তো সেই কারণে দেখা যাচ্ছে অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যেমন আমার নিজের স্টুডেন্ট, নিজের একজন ক্লাসমেট ব্রাশ স্ট্রোক সম্পর্কে, মুজিব অলিম্পিয়াড সম্পর্কে জানতে চেয়েছে। তারপর দেখা যাচ্ছে যে আমি আরো ডিটেইল ওয়েতে তাকে বোঝাচ্ছি যে কম্পিটিশনের এই সেগমেন্ট এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো তারাও ব্যাপারটা সম্পর্কে আরো কি বলা যায় যে এক ধরনের ভালো অনুভব করছে যে ইউথপ্রেনিয়ার এই কাজগুলো করে থাকে, বা তাদের এই কাজগুলোর যে সংগৃহীত অর্থ সেটা যারা খুব নিডি তাদের জন্যই ব্যবহার করা হচ্ছে। তো যেমন সামনে আরো কিছু প্রজেক্ট আসছে ইউথপ্রেনিয়ার, এখন যেমন প্রজেক্ট আবৃত চলছে, তো এগুলো সম্পর্কে আমি যেমন শেয়ার করার কারণে খুব ইন্ডিভিজুয়ালি খুব ভালো কিছু রেসপন্স পেয়েছি। তো পরবর্তীতেও ইচ্ছা আছে যে আমার যে সহপাঠী আছে বা আমার সিনিয়র বা জুনিয়র, তাদের সবার কাছে ইউথপ্রেনিয়ার প্রতিষ্ঠানটাকে আগে তুলে ধরার, যে আমাদের এটা প্রতিষ্ঠান, আমরা এই ধরনের কাজ করে থাকি। তো এবং এই কাজগুলো কাদের কেন্দ্রিক হয়, তো দেখা যাবে যে আমাদের সবার মধ্যেই এক ধরনের একটা জায়গা কাজ করে যে মানুষকে সাহায্য করার। তো দেখা যায় সবাই এগিয়ে আসার একটা মনোভাব তৈরি হচ্ছে বা সামনেও হবে, কারণ আমি মনে করি যে আমি মানুষকে বোঝানোর ক্ষমতা রাখি। তো মানুষকে বোঝানোর মাধ্যমে আমি মনে করি তাদেরকেও ইউথপ্রেনিয়ারের সাথে হোক বা ইউথপ্রেনিয়ার কোনো নির্দিষ্ট প্রজেক্টের সাথে হোক যুক্ত করার জন্য কাজ করে যাব। ধন্যবাদ ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি আপনাদের সকল আপনি সহ আপনার সহ আমাদের সকল ক্যাম্পাস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন এবং আমাদের জ্ঞাতার্থে তথা আমাদের সোশ্যাল ওয়ার্ক গুলোর সাথে যুক্ত থাকবেন। এই মুহূর্তে আপনাদের কাছে যে কোশ্চেন গুলো করবো, যে কোশ্চেনটা সেটা হলো আসলে আপনারা আপনাদের কাজ করার জন্য বা আপনাদের ক্যাম্পাসে আপনাদের নিজেকে বা ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করার জন্য ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক থেকে কি কি সাহায্য পেলে বা কি কি সুযোগ সুবিধা বা কি ধরনের হেল্প পেলে আপনাদের জন্য কাজ করতে বা আপনাদের জন্য ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে? প্রথমে আমি নাসিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, তো আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে সেটা হলো যে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক যদি আমাদেরকে বিভিন্ন কাজের জন্য এরকম পোস্টার দিয়ে থাকেন, অর্থাৎ আমাদের পরবর্তী কাজ এটার পোস্টার এরকম, অথবা আমাদেরকে যদি বলেন যে আচ্ছা আপনাদের বিভিন্ন ক্লাবের সাথে আমরা সংযুক্ত হতে চাই, বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত হয়ে কাজটা করতে চাই, তখন আরো কাজের যে পরিধি সেটা বেড়ে যেতে পারে। কারণ আমি দেখেছি যদি ক্লাবের মাধ্যমে কোনো একটি অর্গানাইজেশন কোনো একটা ইউনিভার্সিটিতে ছড়িয়ে যেতে চায়, তখন ক্লাবের সাহায্যের সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন ব্যাকআপও পেয়ে থাকে, তখন আরো সুবিধা হয় তাদের জন্য যে এই কাজটা করার ক্ষেত্রে। তো আমি একজন ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার ইউনিভার্সিটি বিভিন্ন ক্লাবের সাথে কথা বলেছি, ক্লাবের প্রেসিডেন্ট ভাইদের সাথে কথা বলেছি, সেক্ষেত্রে তারা বলেছিলেন যে ঠিক আছে, তবে অর্গানাইজেশন তাদেরকে কথা বলতে হবে, তারা যদি কিছু এখানে মানে কোন ইভেন্ট দিতে চান, সেক্ষেত্রে হয়তোবা তুমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে মার্কেটিং করতে পারবে, ওটা সমস্যা নেই, কিন্তু তারা যদি একদম ইভেন্টে আমাদেরকে সংযুক্ত করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে। তো এরকম ছোট ছোট এইসব কাজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডিরেক্টরশিপ আমাদের ইউনিভার্সিটিতে আরো সফলতার সাথে কার্যকর করতে পারবো। ব্যাস এতটুকুই বলার ছিল।
জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। আসলে আমরা যখন ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে অফলাইন ইভেন্ট করে থাকি, অফলাইন ইভেন্ট আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের থেকে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার পাঠানো হয় এবং ফর্মাল ইনভিটেশন পাঠানো হয় একদম ডিরেক্ট মানে কলেজের জন্য প্রিন্সিপাল এবং ভাইস চ্যান্সেলর সবার কাছে বরাবরই একটা করে লেটার পাঠানো হয়। এখন যেহেতু আমরা অনলাইন প্রোগ্রাম করছি, সেক্ষেত্রে আসলে হয়তো সবকিছু অনলাইনে করা হবে, অনলাইনে যোগাযোগ করা হবে। অবশ্যই আপনার বিষয়টা আপনি যে মন্তব্যটি করেছেন সেজন্য আমাদের সিনিয়র যে সকল ভাইরা আছে আপনার সাথে যোগাযোগ করবে, বা যদি কেউ যোগাযোগ না করে একটু কাইন্ডলি আপনি সিনিয়র কারোর সাথে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ শিওর ভাই। এই মুহূর্তে সানি ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আসলে আপনি আপনার ক্যাম্পাসে কাজ করার ক্ষেত্রে কি ধরনের হেল্প ইউথপ্রেনার নেটওয়ার্ক থেকে প্রত্যাশা করছেন? শান্ত ভাই, আপনার মাইকটা মিউট করা, একটু কাইন্ডলি আনমিউট করে নেবেন। যেমনটা নাসিম জি ভাইয়া ভাই, বললো যে নেটওয়ার্ক থেকে যদি কোনোভাবে কলেজ কর্তৃপক্ষের সাথে ইনভাইটেশন, ফর্মাল ইনভাইটেশন পাঠানো যায়, সেক্ষেত্রে মার্কেটিং বা নেটওয়ার্কের যে সেটা প্রচার করার জন্য খুবই সুবিধা হবে এবং সহজ হবে আমাদের জন্য। তো যদি পাঠানো হয়, আসলে আশা করি প্রতিবার পাঠানো হয় এবার অফলাইন হলে, কিন্তু অনলাইনে যদি কোনোভাবে ইনভাইটেশন পাঠানো যায় তাহলে আমাদের জন্য ভালো। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনি প্লিজ কাইন্ডলি আমাদের সিনিয়র ভাইদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন এই বিষয়টি নিয়ে। আহনাফ সাকিব ভাই, আপনার জি ভাইয়া। জি ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে শান্ত ভাই। আপনি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমাদের সিনিয়র ভাইরা ইনিশিয়েটিভ স্টেপ গুলো নিয়ে নেবেন। যে আহনাফ সাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট, মানে আহনাফ সাকিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি ভাই, আসলে আপনাই আসলে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে কি কি সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন? আমরা আমরা ইউথ প্ল্যানার ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমরা আমাদের ক্যাম্পাসে যে ওয়ার্কস গুলো করব, সেই ওয়ার্কস গুলার আগেই যদি আমাদের আমাদের ক্যাম্পাসে যদি যদি মানে ইউথ প্ল্যানার থেকে যদি কোনো ইনভিটেশন পাঠানো হয়, বা আমরা যেসব প্রোগ্রামিং গুলো করব, মানে প্রোগ্রামটা করব, সেই সম্পর্কে যদি যদি ব্যানার পোস্টার যদি সেন্ড করা হয়, তাছাড়া আহ তারপরে অফিসিয়ালি যদি আমাদের আমাদের কলেজের যদি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে যদি যদি উৎপেনার থেকে যদি যদি মানে মানে মেসেজটা যদি সেন্ড করা হয়, তাহলে আমি মনে করি যে আমাদের আমাদের কলেজে কাজ করতে অনেক সুবিধা হবে। এবং এবং কাজ করার আগে তো অবশ্যই কিছু মানে ইনিশিয়েটিভ নিতে হয়, তো সেটা সেটা নেওয়ার জন্য সুবিধাজনক পরিস্থিতি আমরা পাবো। তাই অফিসিয়ালি যদি আমাদেরকে যদি এভাবে যদি হেল্প করা হয় কাজ করার আগে, তাহলে আমি মনে করছি যে আমাদের জন্য কাজ করতে আরো সুবিধা হবে, একটা হাইপ ক্রিয়েট করা যাবে এবং সবাইকে যুক্ত করা যাবে, এইভাবে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিতে পারবো, আমি এটাই মনে করছি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য, আপনার সুন্দর মতামতের জন্য। আমরা আসলে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে যে সকল ক্যাম্পাস ডিরেক্ট সিলেক্ট করি, আসলে আমাদের মেইন কাজটা হলো আমরা ক্যাম্পাস ডিরেক্টর গুলো এই জন্য সিলেক্ট করি, কজ হলো আমরা ইউথ প্ল্যানার নেটওয়ার্ক আসলে প্রত্যেকটা স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে আমাদের মানে যে কোর টিম আছে, কোর টিমের আসলে রিচ করাটা পসিবল না। সেই জন্য আমরা আসলে ক্যাম্পাস ডিরেক্টরদেরকে সিলেক্ট করি, যেন ক্যাম্পাস ডিরেক্টরটা অ্যাজ এ ইউথ প্ল্যানার নেটওয়ার্কের একজন সদস্য বা ইউথ নেটওয়ার্কের পক্ষ থেকে আসলে কলেজে কাজগুলো করে। ধরেন আপনি আপনার আমাদের যে ইনভাইটেশন লেটারটা আছে সেটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তারপরে আপনার কাজটা হবে আপনি আপনার অফিসিয়াল পারমিশনটা নেওয়ার জন্য, আপনার প্রিন্সিপাল থেকে হোক বা আপনার কলেজ ভার্সিটি সিনিয়র কোনো টিচারের কাছ থেকে। এখন প্রশ্নটা হলো, যখন ধরেন আপনি আপনার কলেজের বা ভার্সিটির সিনিয়র কারো কাছ থেকে পারমিশনটা পাচ্ছেন না, কজ আপনি কলেজের স্টুডেন্ট বা ভার্সিটির স্টুডেন্ট, তো সেক্ষেত্রে হলো এই ব্যাপারটা আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারেন। সেক্ষেত্রে আমাদের উৎপাদন নেটওয়ার্ক থেকে আমাদের সিনিয়র কোনো ভাইয়ারা বা সিনিয়র যে কেউ আপনাদের সাথে যোগাযোগ করে একটি সম্মিলিতভাবে কোনো সমাধানে যাবে। অসংখ্য ধন্যবাদ আহনাফ সাকিব ভাইয়া। এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আপনি আসলে ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন? ইমতিয়াজ আমিন ভাইকে শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আমার নেটটা প্রচুর স্লো করছে। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি আমি শুনতে পাচ্ছি। আপনাকে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো, আপনি ইউথ প্ল্যানার নেটওয়ার্ক থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেন? আচ্ছা, ভাইয়া ইউথপ্রেনার যে আমরা ইভেন্ট গুলো লঞ্চ করে থাকছে বা যে প্রজেক্ট নিয়ে কাজ করছে, আমরা তো ক্যাম্পাস ডাইরেক্টর হিসেবে আছি আমাদের ক্যাম্পাসটা ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সত্যি কথা বলতে গেলে যখন আমরা একজন
একটা ব্যক্তি গিয়ে সেটা রিপ্রেজেন্ট করার ট্রাই করব। সেটা হয়তো কিছু মানুষের কাছে সেটা ভালো লাগবে, কিছু মানুষ হয়তো সেটা তো গুরুত্ব দিবে না। আমার মনে হয় আমরা যদি ক্লাব অ্যাফিলিয়েশনের ব্যাপার করি, হ্যাঁ, আমরা আছি তো সেই জন্যই, কিন্তু আমাদের মাধ্যমে ক্লাবগুলোকে যদি আমরা ইউথপ্রেনের সাথে অ্যাড করতে পারি, অর্থাৎ যাদের ইউনিভার্সিটি কলেজের ক্লাবগুলোকে আমরা যদি ইউথপ্রেনের সাথে একটা অ্যাফিলিয়েশনে আনতে পারি, তখন দেখা যাবে কি যে আমরা ক্লাব থেকে যাচ্ছি, তখন আমরা অ্যাড করছি যে সেটা আমাদের ইউথপ্রেনারের কোন একটা ইউথপ্রেনার নেটওয়ার্কের কোন একটা ইভেন্ট বা সেটা রিলেটেড একটা প্রজেক্ট। কিন্তু ক্লাব থেকে যাওয়ার ফলে যেটা হচ্ছে সবার কাছে পৌঁছাতে আমাদের জন্য সহজ হচ্ছে বা আমাদের গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পাচ্ছে। তো আমার মনে হয় যে ইউথপ্রেনার নেটওয়ার্ক যদি আমাদের ক্যাম্পাস ডাইরেক্টরদের মাধ্যমে ক্লাবগুলোর সাথে যোগ করার বা একটা অ্যাপ্লিকেশনে যাওয়ার সুযোগ তারা আগ্রহী হয়, সেটা মনে হয় ভালো হয়। ধন্যবাদ ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন, তো ভাইয়েরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে নেবেন। বা ভাইয়েরা যদি যোগাযোগ না করে, আপনারা একটু কাইন্ডলি আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, ডিরেক্টরদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, এই মেসেঞ্জার গ্রুপে একটু প্লিজ আপনার যে চাওয়া পাওয়াটা একটু নক করবেন ভাইদেরকে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের কাছে যে বিষয়টি জানতে চাবো, নতুন একটি বিষয়, সেই বিষয়টি হলো আগামী 5 বছর পরে আপনি এবং ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে বাংলাদেশের কোন পজিশনে দেখতে চান? প্রথমে নাসিব ভাইয়ের কাছে জানতে চাইবো, আগামী 5 বছর পরে আপনি ব্যক্তিগতভাবে কোথায় থাকতে চান এবং ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে কোন পজিশনে দেখতে চান? আচ্ছা, একটু দূরদর্শিতার পরিচয় এখন দিতে হবে। অবশ্যই। যদি আগামী 5 বছরের ভেতর, মানে 5 বছর পর দেখতে চাই, তবে আমি আমার নিজেকে বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, নিজেকে একজন সফল উদ্যোক্তা। এবং অসাধারণ। ইউথপ্রেনিয়ার নেটওয়ার্কের সাথে যদি আমি একনিষ্ঠভাবে কাজ করে যাই সে অবধি, তবে আমি অবশ্যই ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ককে দেখতে চাই আমাদের বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট আর টপ সোশ্যাল ওয়ার্কিং যেসব এনজিও বা যে সকল অর্গানাইজেশন রয়েছে সে সকল অর্গানাইজেশনের সাথে, অর্থাৎ বাংলাদেশের টপ লেভেলে থাকবে। তার মানে হচ্ছে জি যে ভাইয়া। শুধু বাংলাদেশে নয়, তারা বাংলাদেশের চারপাশেও তাদের নাম সুনাম ছড়িয়ে পড়া উচিত, এবং বাংলাদেশে তারাই হওয়া উচিত সব থেকে উচ্চ পদস্থ, অর্থাৎ যারা সামাজিক কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে। তো আমার মনে হয় এটাই, এর থেকে বেশি আমি এখন এই মুহূর্তে ভাবতে পারছি না 5 বছরের মধ্যে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার প্রত্যাশাটা সম্পূর্ণভাবে সফল হবে। এই ইনশাল্লাহ। মুহূর্তে সানি ইসলাম শান্ত ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আসলে আপনি 5 বছর পরের পরিকল্পনাটি কি, বা 5 বছর পরে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক এবং আপনি নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর পর আমি সম্ভবত কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করব। তো সেই হিসাবে চাই ভালো একটি পড়াশোনা করতে পারি সেটা, এবং ইউথপ্রেনার নেটওয়ার্কের সাথে কাজ করার ইচ্ছে আছে। এবং ইউথপ্রেনার নেটওয়ার্ককে এক সময় দেখতে, 5 বছর পর দেখতে চাই ওয়ান অফ দ্য মোস্ট বিগ অ্যান্ড টপেস্ট সোশ্যাল ওয়ার্কিং হিসেবে চাই। এমন একটা সংস্থা যেটা থাকবে সবচেয়ে টপে এবং সবচেয়ে ভালো, এবং তারা শুধু বাংলাদেশ না, চাই চারপাশে এবং পুরো এশিয়া মহাদেশে যাতে এটার নাম ছড়িয়ে যায়, এবং তারা যাতে আমরা যাতে সর্বোচ্চ দিয়ে এটার সাথে সাহায্য সহযোগিতা করতে পারি, সেটাই প্রত্যাশা করি। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপনার মতো প্রত্যাশাবাদী। আশা করি আমরা যেন একটা টাইমে বাংলাদেশ ও পুরো বিশ্বের জন্য আমাদের নামটা ছড়িয়ে পড়ে এবং আমরা যেন পুরো বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ওয়াইড কাজ করতে পারি। এই মুহূর্তে ইমতিয়াজ আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আসলে আপনার পরিকল্পনাটা কি, বা আপনি আসলে কি চান 5 বছর পরে ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক এবং আপনার নিজেকে কোথায় দেখতে চান? ইউথপ্রেনিয়ার নেটওয়ার্ক যেহেতু একটা ইমার্জিং অর্গানাইজেশন, আমাদের সুপরিচিতিটা এখনো একটা বৃহত্তর আকারে হয়ে ওঠেনি, কিন্তু যেহেতু আমরা কাজ করে যাচ্ছি বা আমাদের অর্গানাইজেশন চেষ্টা করছে, বা আমরা যেমন ক্যাম্পাস ডাইরেক্টর হিসেবে আছি, আমাদের নিজেদের প্রতিষ্ঠানে নিজেদের অঞ্চলগুলোতে সেগুলো রিপ্রেজেন্ট করার, আমি মনে করি 5 বছরের মধ্যে আমরা খুব ভালো একটা অবস্থানে যেতে পারবো। খুব ভালো একটা অবস্থান বলতে, যেহেতু আমরা মানুষকে নিয়ে কাজ করছি, এটার সবচেয়ে বড় একটা ব্যাপার যা ঘটবে যে আমরা যেমন ক্যাম্পাস ডাইরেক্টর হিসেবে আমরা যারা আছি তারা যেমন খুব ভালো একটা পজিশনে যাব ইনশাল্লাহ, বা ভালো পজিশনে অনেকেই অলরেডি অ্যাড আছে। একই সাথে আমরা একবার সর্বনিম্ন স্তরের মানুষদের সাথেও কানেক্টেড আছি।
তাদের সাহায্য করার চেষ্টা করছি, তাদেরকে নিয়ে ভাবছি, তাদেরকে নিয়ে প্রজেক্ট তৈরি করছি। একাডেমিক লেভেলটাতেও আছি, তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট নামাচ্ছি। তো এই ব্যাপারগুলো যেটা হবে যে আমাদের সবাইকে একটা কানেকশন বিল্ড আপ করতে খুবই সাহায্য করছে। যে 5টা বছর ইজ হিউজ, নট ভেরি হিউজ টাইম বাট নট লেস। সো যেটা হচ্ছে যে আমাদের সবার একটা কানেকশন বাড়ছে, নেটওয়ার্কিং বাড়ছে, ইউথ নেটওয়ার্ক কাজগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। এর ফলে যেটা হবে যে সবাই ইউথ প্ল্যানকে চিনবে, ইউথ প্ল্যানের কাজগুলোর একটা গ্রহণযোগ্যতা বাড়বে। তো আশা রাখছি খুব ভালো একটা অবস্থানে যাবে। আর আমি অ্যাজ এ ক্যাম্পাস ডাইরেক্টর চেষ্টা করে যাব সবসময়, এমন না যে আমাদের এই ক্যাম্পাস ডাইরেক্টরের টাইমটা মেবি 1 বছর, যেহেতু আমরা ব্যাচ 2020। সো এই সময়টার পরও চেষ্টা করবো যুক্ত থাকার। আর সফলতা বলতে যেহেতু এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার আছে, একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, মার্কেটিং এর বলেন, লিডারশিপের, এই ব্যাপারগুলো যে সত্যি কথা আমরা পুঁথিগত বিদ্যা থেকে শেখা সম্ভব নয়। একটা প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করব, সেটার যে একটা বাস্তব অভিজ্ঞতা, সেটা অবশ্যই আমাদের কেরিয়ার জীবনে, পারিবারিক জীবনে খুবই সাহায্য করবে আমার মনে হয়। তো এই যে জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি ইউথ প্রেরণা নেটওয়ার্ক সহ ইউথ প্রেরণা নেটওয়ার্ক থেকে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এই মুহূর্তে আহনাফ সাকিব ভাইয়ের কাছে ভাইয়ের শেষ মতামতটা জানতে চাইবো। আসলে ভাই আপনি 5 বছর পরে ইউথ প্রেরণা নেটওয়ার্কে আসলে কোন পজিশনে দেখতে চান এবং আপনি নিজেকে কোন পজিশনে দেখতে চান? আসলে ভাইয়া 5 বছর সময়টা যদিও বেশি বড় সময় না, আবার বেশি ছোট সময় না। এটা একটা মানে মানে খুব ভালো একটা সময়, যেটা প্রপার ইউটিলাইজ করে আমি নিজেকে এবং ইউথ প্রেরণাকে একটা ভালো একটা পজিশন নিয়ে যেতে পারি। তো আমি 5 বছর পরে আমি চাইবো নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে। আমি আমার সাথে অনেক মানুষকে এঙ্গেজ করে একটা হিউজ একটা কমিউনিটি সৃষ্টি করতে চাইবো, যাতে আমি 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 আমার কাজগুলো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তাছাড়া আমি চাবো 5 বছর পরে ইউথ প্রেরণার যেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেমাস একটা সোশ্যাল ওয়ার্কিং সাইট হিসেবে গ্রো আপ করতে পারি, এবং আমাদের অর্গানাইজেশনের সুনাম যাতে বাংলাদেশে সমগ্র বাংলাদেশ জুড়ে জুড়ে পৌঁছে যায়, এবং যাতে আমাদেরকে বাংলাদেশের বাইরেও সবাই চিনতে পারে। সো আমি চাবো যে ইউথ প্রেরণার সাথে নিজেকে সংযুক্ত করে আমি আমার কাজগুলো এগিয়ে নিয়ে যাব, এবং সংস্থাকেও সামনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং 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 বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সোশ্যাল ওয়ার্কিং সাইট হিসেবে আমি 5 বছর পর দেখতে চাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সকল ক্যাম্পাস অ্যাম্বাসিডরদেরকে, ক্যাম্পাস ডিরেক্টরদেরকে ইউথ প্রেরণা নেটওয়ার্ক থেকে অগ্রিম শুভেচ্ছা। আপনাদের যে সকল চিন্তাধারা আছে সেগুলো আসলে আমরা দোয়া করছি, অসংখ্য অভিনন্দন জানাচ্ছি যেন আমাদের আপনাদের এই পরিকল্পনাগুলো বাস্তব হয়। সম্মানিত দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের ক্যাম্পাস ডিরেক্টর স্টোরিজ এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই সকল ক্যাম্পাস ডিরেক্টর আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য এবং আমাদের সাথে খুব ভালো একটি আড্ডায় অংশগ্রহণ করার জন্য। তার মধ্যে আমরা এই মুহূর্তে আরো অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি সেই সকল অর্গানাইজেশন, যেমন লাইক আমাদের স্পন্সর মুহূর্তকে, আমাদের গ্রাফিক্স পার্টনার স্টুডিও ফায়ারফ্লাইকে এবং আমাদের সাবস্ক্রাইব বাই তান্ডা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা আমাদের ইউথ প্রেরণা নেটওয়ার্ক থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি তানজিম রাব্বি। আশা করি আবার পরবর্তীতে দেখা হবে আগামী শনিবারে নতুন 4জন ক্যাম্পাস ডিরেক্টরদের সাথে। স্টে সেফ, স্টে হোম, স্টে টিউনড উইথ ইউথ প্রেরণা নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। জি ভাই, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।